আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিসিএস প্রস্তুতির প্রথম ক্লাসে। এবং বিসিএস প্রস্তুতি আমরা খুবই সহজেই খুবই স্বল্প সময়ে কিভাবে করে আমরা গণিত এবং মানসিক দক্ষতার প্রস্তুতি নিতে পারি সেটার জন্য আমি এইখানে ধারাবাহিকভাবে করে এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নিব। আমার পেজের মধ্যে লাইভ ক্লাসগুলো হবে। মোত্তাসিম পাহলভী যে পেজটা আছে, যেটাতে 1.7 মিলিয়ন ফলোয়ার যেটাতে আছে, সেই পেজটাতেই আমাদের লাইভ ক্লাসগুলো হবে। এবং তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসগুলো আপনারা ইউটিউবে দেখতে পাবেন। মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান যে ইউটিউব চ্যানেলটা আছে, মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু এইটা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবেন। তো এই বিসিএস প্রস্তুতির শুরুতেই আমরা আজকে প্রতি বছর যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি আমরা যে প্রতি বছরেই ধারা থেকে কোশ্চেন আসছে, অর্থাৎ সিরিজ থেকে কোশ্চেন আসছে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে এই বিগত 3 থেকে 4টা বিসিএস যদি আপনি পর্যবেক্ষণ করেন, 3 থেকে 4টি বিসিএস যদি আপনি পর্যবেক্ষণ করেন, বিগত এই 3 থেকে 4টা বিসিএস এর কোশ্চেনগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে বীজগণিত থেকেই আপনার 80 থেকে 85% কোশ্চেন এসেছে, 80% প্লাস কোশ্চেন এসছে। যেমন গত 45তম বিসিএসে পাটিগণিত থেকে 2টা মাত্র কোশ্চেন আসছে, এবং 45তম বিসিএসে 2টা, তারপরে 44এও 2টা বা 3টা, তারপরে 43এও 2টা বা 3টা হচ্ছে পাটিগণিত থেকে। আর বাকি জ্যামিতি থেকে মাত্র কোনো সময় 3টা, কোনো সময় 2টা এরকম কোশ্চেন আসে। আর বাকি সবগুলোই আমাদের হচ্ছে বীজগণিত থেকে। তাই বীজগণিত পোর্শনটা বিসিএস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি বীজগণিতের ধারাবাহিক ক্লাসগুলোই আসলে এইখানে নিব, যেহেতু বিসিএস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে বীজগণিত পোর্শন। তো ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যেই চ্যাপ্টার ধারা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দিব। এবং আমি একটা কিন্তু এই ফেসবুক পেজের মধ্যেই আমি একটা কিন্তু সিরিয়াল দিয়ে দিছি যে কার পরে কোনটার ক্লাস হবে। যেমন ধারার পরে এরপরে ক্লাস হবে হচ্ছে লগের ক্লাস, এরপরে লগারিদমের উপরে ক্লাস, তারপরে হবে সূচকের উপরে ক্লাস, এরকম করে ধারাবাহিকভাবে 10টা টপিকের উপরে ক্লাস হবে। তো ঠিক আছে, আমরা সবাই তাহলে স্টার্ট করে দেই আমাদের আজকের এই ক্লাসটা। ওকে, ঠিক আছে, ওকে। ক্লাসগুলো কিন্তু পুরোপুরি ফ্রিলি এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, এইটা আপনাদের এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। সেকেন্ড, আচ্ছা, ওকে। আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আমি যেহেতু লাইভ নিতে যদি মোটিভেটেড থাকি, এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই বেশি বেশি রেসপন্স করতে হবে। এবং তার সাথে সাথে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যাতে করে আমি চাই যে সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্টরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হোক। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আচ্ছা, এই যে ধারা যে আছে, এইখানে ধারা থেকে আমরা যদি কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করি, কয়েক টাইপের আমরা আসলে এখানে কয়েক টাইপ আমরা পাবো। আমরা টাইপগুলো যদি বলি যে ধারার মধ্যে কোন কোন টাইপের আসলে কোশ্চেন করা আসলে পসিবল, কোন টাইপগুলোর কথা যদি আমি বলি, প্রথমেই ধারা সম্পর্কে যখনই পড়বেন আপনার মাথার থাকবে যে এখানে সমান্তর ধারা থেকে কোশ্চেন আসবে সমান্তর ধারা। আপনার কাছে মাথায় থাকবে যে গুণোত্তর ধারা থেকে কোশ্চেন আসবে, গুণোত্তর ধারা। আচ্ছা, তারপরে স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, এই রিলেটেড কোশ্চেন আসে। স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, এটার যোগফল বা স্কোয়ারের যোগফল, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তারপরে আরেক টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে অসীম ধারা। আরেকটা কোশ্চেন আসে হচ্ছে বিশেষ ধারা। তো মোটামুটি এই কয়েকটা টাইপ থেকে আমাদের আসলে কোশ্চেন আসতে পারে, ভালো করে বুঝে নিতে হবে। আমাদের প্রথমত হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, অসীম ধারা, বিশেষ ধারা।
এর মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে যেমন প্রাইমারি এক্সামে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিশেষ ধারা থেকে প্রাইমারি এক্সামে এইটা, এবং বিসিএস যেটা মেন্টাল অ্যাবিলিটি আছে, মেন্টাল অ্যাবিলিটিতেও কোশ্চেন আসে হচ্ছে বিশেষ ধারা থেকে, মেন্টাল অ্যাবিলিটির যে কোশ্চেনগুলো থাকে। তাই এখানে আপনার মেন্টাল অ্যাবিলিটির সিরিজ সম্পন্নকরণ বলে যে একটা পার্ট আছে, এই বিশেষ ধারার মধ্যে কিন্তু সেই কোশ্চেনগুলো চলে আসতেছে, মেন্টাল অ্যাবিলিটির একটা পোর্শন এইটা কিন্তু চলে আসতেছে। তাই এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বিশেষ ধরনের ধারা যেগুলো আছে। ইদানিংকালে অসীম ধারা থেকে ভালো কোশ্চেন আসে, ইদানিংকালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অসীম ধারা থেকে মানে অনেক কোশ্চেন আসে। আর ধারাবাহিক সংখ্যা, এগুলো সবগুলো পার্টি ইম্পর্টেন্ট, ইদানিংকালে মানে অসীম ধারা থেকে বেশি কোশ্চেন আসতেছে। তো ঠিক আছে, আমরা এই অ্যানালাইসিসটা একটু করে রাখলাম। এখন আমি এই কোশ্চেনগুলো আসলে কোথা থেকে করাবো আমি একটু বলে রাখি। যেহেতু আমার একটা বই আছে যেটা বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি এবং হচ্ছে গাণিতিক যুক্তি, মানে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটাই কাভার করে, সেটা হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। একটা বইয়ের মধ্যে দুইটা পোর্শনই কাভার করে এই বইটায় মানে মেন্টাল অ্যাবিলিটিরও সকল পোর্শন দেওয়া আছে, আবার গাণিতিক যুক্তিরও সকল পোর্শন দেওয়া আছে। এইখান থেকেই আমি আসলে পড়াবো আপনাদের। এবং এইখানে যে কোশ্চেনগুলো থাকবে আমার আলটিমেটলি এইখানে যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে এইখানকার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা পুরোপুরি আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের সাথে মিলবে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা লেকচারেই এই কাজটা হবে যে বেসিক টু ম্যাজিক ম্যাথের নাম্বারের সাথে আমার এই নাম্বারগুলো মিলবে। ঠিক আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথের সাথে আমার কিন্তু এই কোশ্চেন যেগুলো আছে এই কোশ্চেনের নাম্বারগুলো মিলে যাবে, কোনো সমস্যা নাই। যাদের কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে এটা পরবর্তীতেও আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি আমাদের এই কোশ্চেন। ওকে স্যার, এমপিবিয়ান মানে কি? এমপিবিয়ান মানে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান, আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেখান থেকে সংক্ষিপ্ত আকারে এমপিবিয়ান কথাটা এসছে। এমতে মোত্তাসিন তে পাহলভি বুয়েটিয়ানের এমপিবিয়ান হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আজকে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে আমরা আসলে অগ্রসর হব। সহজ থেকে কঠিনের দিকে সবচেয়ে সহজ এখানকার মধ্যে বিশেষ ধারা, এবং বিশেষ ধারা থেকে কোশ্চেন আসে, তাই বিশেষ ধারা থেকে আমরা স্টার্ট করব। আমরা প্রত্যেকটা পোর্শনই পড়ব। বিশেষ ধারার কোশ্চেন কিন্তু আমার এই বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এই বইটার যে ধারাবাহিক যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে আপনি চলে যেতে পারেন। নিচের দিকে আছে একবারে লাস্টের দিকে বেসিক, এই যে 62 নাম্বার থেকে স্টার্ট আর কি বিশেষ ধরনের ধারা। তো আমরা বিশেষ ধরনের ধারা কিন্তু আমরা পেয়ে যাব। একজন বলছে লসাগু গসাগুর ক্লাসটা পাচ্ছি না। আপনি মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে যে চলে যান, ওখানেই রেকর্ডিং ভিডিও দেওয়া আছে, ওই যেটা লাইভ নিয়েছিলাম সেটার। ওকে, আসেন সবাই এখন ধুমধাম করে শুরু করে দেই। দেখেন, এই ধরনের কোশ্চেনগুলো দুইটা জায়গায় আপনার জন্য, এটা নর্মালি আপনার গাণিতিক যুক্তিতেও আসতে পারে, মেন্টাল অ্যাবিলিটিতেও আসতে পারে। তাহলে প্রথমেই বলেন, এখানে দেওয়া আছে 3, তারপরে দেওয়া আছে 8, তারপরে দেওয়া আছে 13, তারপরে দেওয়া আছে 18। তালিকাটির পরবর্তী সংখ্যাটি কত? ধুমধাম করে অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন, ধুমধাম করে অ্যান্সার দেন। পাভেল ফকির যাওয়া হয় নাই দেশের বাইরে, একটা কাজ পড়ে গেছিল এখানে, এই জন্য। অসাধারণ অসাধারণ অসাধারণ। 3, তারপরে আছে 8, মানে 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়। আমি যদি বলি 3-এর সাথে কত যোগ করলে 8 হয়, 5 যোগ করলে 8 হয়। 8-এর সাথে কত যোগ করলে 13 হয়, 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়। 13-এর সাথে কত যোগ করলে 18 হয়, আমাদের 13-এর সাথে 5 যোগ করলে 18 হয়। তাহলে আমার যদি এখন কোশ্চেন থাকে 18-এর সাথেও তাহলে 5 যোগ হবে, যেহেতু প্রত্যেকটাই 5 5 5 করে যোগ হয়ে আসছে। তার মানে এখানে 18-এর সাথে 5 যোগ হইলে আমাদের চলে আসবে 23। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 23। খুবই সহজ একটা কোশ্চেন দিয়ে আমাদের আসলে স্টার্ট হলো, সবাই পারলাম, এটার অ্যান্সার হয়ে গেল কিন্তু 23। ক্লিয়ার না? ওকে, এইবার এইটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে। এই টাইপের কোশ্চেন আমি বললাম মেন্টাল অ্যাবিলিটিতে আসে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেশি আসে এই টাইপের কোশ্চেনগুলো। আপনি এখানে দেখেন যে 80 আর 96, তাহলে 96 থেকে 80 বাদ দিলে হয় 16। আমি যদি চিন্তা করি তার সাথে আরেকবার যদি 16 যোগ করি, যে 96 আর 16 যোগ করলে হবে হচ্ছে আমাদের 112।
এইবার 112-র সাথে 16 যোগ করলেও যেহেতু আমাদের 128 হয়, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে 112 হবে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 112। রাইট স্যার, বিসিএস নতুন ব্যাচ কি শুরু হয়েছে স্যার? আচ্ছা, ওকে। বিসিএস নতুন ব্যাচ বলতে এই নাম্বারে কল করে দেখতে পারেন, অথবা বিসিএস এর কিন্তু যেই ব্যাচে ভর্তি চলছে, আচ্ছা এটা নিয়ে পরে আলাপ করি, আগে আমরা অঙ্ক কিছু করি। আচ্ছা, ওকে। এইটা এখন দেখেন, আচ্ছা মেন্টাল অ্যাবিলিটির যেহেতু ওইটা আলাদা, এইটা একটু করেন, 65 করেন, আমি 64 পরে করাচ্ছি, আগে 65 করেন সবাই। এইটা একটু ধুমধাম করে অ্যান্সার দেন। যে 1-এর পরে আছে 3, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3-এর পরে আছে 6, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6-এর পরে আছে 10, 6-এর সাথে 4 যোগ করলে 10 হয়, 10-এর পরে আছে 15, 15-র সাথে 10-এর সাথে 5 যোগ করলে 15 হয়। বুঝুন, তার মানে বিষয়টা এরকম যে প্রথমবারে 2 যোগ হয়েছে, তারপরে 3 যোগ হয়েছে, তারপরে 4 যোগ হয়েছে, তারপরে 5 যোগ হয়েছে, ডেফিনেটলি এবার তাহলে 6 যোগ হবে। তাহলে 15-র সাথে 6 যোগ করলে হবে 15 আর 6 হচ্ছে আমাদের 21। তার মানে ডেফিনেটলি এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 21। রাইট, বুঝছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে 21। এইবার 45তম বিসিএসে যে আসছে, কত সহজ কোশ্চেন দেখেন, একটু সবাই অ্যান্সার দেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। 66, আপনারা যখন অ্যান্সার দিবেন তখন অবশ্যই এভাবে লিখবেন যে 66 লিখে হয় এ লিখবেন, বা 66 লিখে বি লিখবেন, আপনার যেটা মনে হয়। 66 লিখে সি লিখবেন, নাহলে 66 লিখে ডি লিখবেন, নাহলে কিন্তু আমি বুঝবো না আপনি অ্যাকচুয়ালি ক খ গ ঘ কোনটার অ্যান্সার দিয়েছেন। তাই অবশ্যই নাম্বারটা সামনে লিখবেন, 66 লিখে তারপরে নাম্বারটা লিখে তারপরে আপনি অ্যান্সারটা দিবেন। তাহলে হবে কি, আমি বুঝবো যে আপনি অ্যান্সারটা সঠিক দিচ্ছেন নাকি ভুল দিচ্ছেন। বলেন এটার অ্যান্সার কি হবে? 45তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা আসছে, এটার অ্যান্সারটা কি হবে? ঠুসুম করে অ্যান্সার দেন। ওকে, ভেরি গুড, সুন্দর, সবাই পারি। একের সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে আমাদের 11 হয়। তাহলে ডেফিনেটলি সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? 11-র সাথে এবার আমরা 5 যোগ করব, 11-র সাথে 5 যোগ করলে আমাদের হয়ে যাবে 16। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে এখানে 16। অসাধারণ, অসাধারণ। ওকে ওকে ওকে, সুন্দর। এই কোশ্চেনটা আমরা ওই প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছিল তাদেরকে দিয়েছিলাম, ম্যাক্সিমাম ধরা খাইছিল। আপনারা ধরা খাইয়েন না, হ্যাঁ, ধরা খাইয়েন না। দেখি তো আপনারা ধরা খাচ্ছেন কিনা। আপনারা একটু 67 দিয়ে কোশ্চেনটার অ্যান্সার লিখেন, 67 দিয়ে কোশ্চেনটার অ্যান্সার লিখেন। 67 এ, 67 বি, 67 সি নাকি 67 ডি, কোনটা অ্যান্সার হবে? ধুমধাম করে অ্যান্সার লেখেন দেখি। এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে 67-র? রাইট রাইট রাইট, সুন্দর। অনেকেই ধরা খেয়েছে ওই প্রাইমারি এক্সামে, প্রাইমারির যখন ক্লাস নিচ্ছিলাম তখনও অনেকেই ধরা খেয়েছিল, এখনও অনেকে ধরা খেয়েছে। দেখেন, 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়, 13-র সাথে 6 যোগ করলে 19 হয়, 19-এর সাথে 7 যোগ করলে 36 হয়, 26 হয়। এইবার তো 8 যোগ হবে, তাহলে 8 যোগ হইলে 34 হয়েছে। কিন্তু অনেকে এইটা দেখে 34 অ্যান্সার দিয়েছে, যেটা ভুল। কেন ভুল? কারণ আমাকে বলেছে ধারাটির সপ্তম পদ কত। খুবই চমৎকার একটা কোশ্চেন, যাতে করে কোশ্চেনের দিকে তাকানো, অনেকের মধ্যে ধৈর্য নাই, কোশ্চেনের দিকে তাকায় না, কি দিছে আমি আমার মতো কইরা যাব। সপ্তম পদ দেখেন, এটা 1 নাম্বার পদ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইটা হচ্ছে 6 নাম্বার পদ। তার মানে এর পরের পদ, অর্থাৎ 34-এর সাথে এবার 9 যোগ যাবে, 34-এর সাথে 9 যোগ দিলে আমাদের হয়ে যাবে 43। আসলে অ্যান্সার হবে কিন্তু 43, অ্যান্সার হয়ে যাবে 43। দেখেন সি এর পরিমাণ কত বেশি, আপনারাই কমেন্ট দেখেন, সি এর পরিমাণ কত বেশি। রোজা থেকে ধরা খাচ্ছে, খাওয়া যাবে? রোজা থেকে খাওয়া দাওয়া করা যাবে? খাওয়া দাওয়া করা যাবে না, এ ধরা খায় ফেললেন, তাই না? এটা সেদিনও ধরা খাচ্ছিল এবং আজকেও ধরা খাচ্ছে। তাহলে প্রাইমারিতে আসা কোশ্চেন আপনি ধরা খেয়ে গেলেন, বিসিএস এ এর চেয়ে কত ক্রিটিক্যাল জিনিস থাকতে পারে। তাহলে কোশ্চেনের দিকে তাকাতে হবে।
যে এইটার সাথে 4 যোগ হয়েছে, 5 যোগ হয়েছে, 6 যোগ হয়েছে, 7 যোগ হয়েছে, এবার তো 8 যোগ হবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু 1 2 3 4 5 6 নাম্বার পদ, এটা আমার চাইছে সপ্তম পদ, তার মানে এর পরের পদটা লাগবে। ওকে, অসাধারণ। এবার 44তম বিসিএস এর কোশ্চেনটা, এটার অ্যান্সার দেন। প্রশ্ন খেয়াল করি নাই, প্রশ্ন খেয়াল করি না, প্রশ্ন তো খেয়াল করতে হবে। এবার 68 নাম্বারের অ্যান্সারটা দেন। অনেকেই ভাবতে পারেন এত তাড়াতাড়ি ক্লাস শুরু হইলো, 68 নাম্বার আসলো কোথা থেকে। আমরা বিশেষ ধারাটা, আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যেহেতু বই থেকে, পুরা এই 3rd এডিশন যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা, এইটা বই থেকে যেহেতু আমরা করছি, এই বইটা থেকে, এটা মেন্টাল অ্যাবিলিটি এবং গাণিতিক যুক্তি দুইটা মিলায় এই বইটা যে আছে, সেহেতু ওই বইয়ের বিশেষ ধারাটা যেখান থেকে শুরু সেটা আগে করাচ্ছি আমি। 5টা পার্টের মধ্যে এইটা পার্ট আগে করছি। স্যার এটা কত তারিখের ক্লাস মানে কি? এটা মানে কি কত তারিখের ক্লাস মানে? আপনি কি টাইম ট্রাভেল করতেছেন নাকি? আচ্ছা দেখেন, এইটার সাথে 2 যোগ করলে 7 হবে, তার সাথে 3 যোগ করলে 10 হবে, তার সাথে 4 যোগ করলে 14 হবে, তার মানে ডেফিনেটলি এবার 5 যোগ করব, 5 যোগ করলে 14-এর সাথে 5 যোগ করলে হবে 19, 19-এর সাথে তাহলে 6 যোগ করলে 25, হ্যাঁ মিলেছে, তার মানে মাঝখানে যে আছে সেটা অবশ্যই হবে 19, গ নাম্বার। অসাধারণ। না, দ্বিতীয় এডিশনের সাথে মিলবে না, এটা তৃতীয় এডিশনের বই, তৃতীয় এডিশনের সাথে মিলবে, বেসিক টু ম্যাজিক ম্যাথ 3rd এডিশন যেটা। একজন আমাকে মেসেজ দিয়েছে, স্যার আপনি মানে এডিশন দিয়েন না স্যার, আমি যেহেতু 1st এডিশন বই কিনছি আর এডিশন দিয়েন না। আমি একটা কথা বলি, যারা 3rd এডিশন কিনছেন বা 7th এডিশন, আমি যদি পরে 4th এডিশন যদি বের করি, আপনি কিনবেন না, সমস্যা নাই, কিন্তু বইয়ের আপগ্রেডেশন দরকার। কেন? রিসেন্ট যেই পরীক্ষায় আসছে কোশ্চেন, সেগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে। ইনক্লুড না করে আমি সারা জীবন ওই একই বই যদি আপনাদেরকে পড়াই, আপনাদেরই ক্ষতি হবে, তাই না? সেজন্য আপগ্রেডেশন দরকার, সেই জন্যই এডিশন দেওয়া হয়, আপগ্রেডেশন প্রয়োজন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝছি। বলেন, এবার বলেন দেখি, এটা এই কোশ্চেনটার অ্যান্সার বলেন, 69 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলেন। 69 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলেন। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 5 যোগ করলে 11 হয়, 11-র সাথে 7 যোগ করলে আমাদের 18 হয়। এইবার বলেন দেখি এর পরের সংখ্যাটা কত হবে? ধুমধাম করে অ্যান্সার বলেন, কত হবে অ্যান্সার? কত হবে? ম্যাজিক ম্যাথ বইটির প্রাইস কত? এটা মনে হয় দোকানে 620 থেকে 630 টাকা নেয় আর কি, দোকান ভেদে। তাহলে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে হচ্ছে 7। আর এই যে বই সম্পর্কিত বা কোর্স সম্পর্কিত তথ্যের জন্য এই নাম্বারে কল করে জানতে পারেন, 01320820824। আচ্ছা, এরপরে আপনি দেখেন, প্রথমটা ডিফারেন্স 1, তারপরে ডিফারেন্স 3, তারপরে ডিফারেন্স 5, তারপরে ডিফারেন্স 7। এইবার ডিফারেন্স কত হবে? আপনি বুঝতেই পারতেছেন, ডিফারেন্সটা 2 2 করে বাড়ছে, তার মানে এইবার ডিফারেন্স হবে 9, অর্থাৎ 18-র সাথে আমাদের আসলে 9 যোগ যাবে, 18-র সাথে 9 যোগ গেলে আমাদের অ্যান্সার চলে আসবে কিন্তু 27। না, 4th এডিশন এর মধ্যে বের হওয়ার কোনো মানে ইয়া নাই, অবশ্যই 2-3 মাস পরে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, কাজী মোজাম্মেল হক শাওন বলছে, আমার যে ম্যাজিক ম্যাথ বইটা আছে, এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এটার একটা রিটেন পোর্শনও দেওয়া আছে এবং বইটার মধ্যে বলা হয়েছে বেসিক থেকে রিটেন নিয়মও দেওয়া আছে। এইটা কি বিসিএস প্রিলি এবং রিটেন পুরাটাই কভার করবে কিনা? এখানে একটা আপনাদের মধ্যে ভুল ধারণা আছে, ভুল ধারণা অনেকেই শিখায় দেয়। কীরকম শিখায় দেয়? মনে করে কি বিসিএস প্রিলি এবং রিটেনের সিলেবাস মনে হয় একই। বিসিএস রিটেনে যেমন আপনার সিলেবাসের মধ্যে আছে দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্য কি প্রিলিতে আছে? নাই। অনেক চ্যাপ্টার আছে যেটা রিটেনের সিলেবাসে আছে, যেটা প্রিলির সিলেবাসে নাই।
মানে একই অঙ্কই তো না, মানে এমন তো না যে এই একই অঙ্ক আপনাকে মানে ওইটা বেসিক নিয়মে করলে আপনার রিটেন হয়ে যাবে আর প্রিলি নিয়মে করলে এমসিকিউ এর আপনি সলভ পাবেন, তাহলে আপনার আসলে প্রিপারেশন হয়ে গেল না। মানে কোশ্চেনই তো ভিন্ন, মানে কোশ্চেনের সিস্টেমই তো ভিন্ন, কোশ্চেনের সিলেবাসই তো ভিন্ন, এইটা জিনিস ভালো করে বুঝতে হবে। এইটা অনেকে বুঝতে চায় না, এটা অনেকেই বুঝায়। বিসিএস রিটেনটা ম্যাক্সিমামটাই হচ্ছে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ বই এবং জেনারেল ম্যাথ বইয়ের সমন্বয় বেশিরভাগটাই। আর সেইখানে এই ধরনের কোশ্চেন বিসিএস রিটেনের মধ্যে কোনো জায়গায় নেই। এটা মেন্টাল অ্যাবিলিটিতে মাঝে মধ্যে আসতে পারে, মেন্টাল অ্যাবিলিটির মধ্যে। তাই যেহেতু সিলেবাস ভিন্ন, তাই এইটা তো বিসিএস রিটেনের উপরে বেস করে না, এটা অন্যান্য রিটেনগুলো কাভার করে, যেমন বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন ইয়েটা কাভার করে। বিসিএস রিটেনের জন্য আমার যেটা বই আছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, এটা হচ্ছে বিসিএস রিটেনের জন্য, ওটা বিসিএস রিটেন সহ কাভার করবে, ওটা রিটেনের জন্য। আপনাদের সিলেবাস না জানলে এই যে একটা প্রবলেম, অনেকে সিলেবাস জানে না, সিলেবাস না জেনে মনে করে যে বিসিএস এর রিটেন আর এমসিকিউ একসাথে আমরা প্রিলি একসাথেই প্রিপারেশন হয়ে যাবে মনে করে। দুটার তো অঙ্কের এবং ইয়ার তো পুরোটা ভিন্ন জিনিস। ওকে, ঠিক আছে, মানে গণিতের ক্ষেত্রে হবে না আর কি। এটার সাথে 1 যোগ করলে 3, এটার সাথে 2 যোগ করলে 5, এটার সাথে 4 যোগ করলে হচ্ছে আমাদের 9, 9-এর সাথে আমরা দেখছি 8 যোগ করলে হচ্ছে 16। তাহলে দেখেন দেখি প্রথমটার ডিফারেন্স 1, তারপরে ডিফারেন্স 2, তারপরে ডিফারেন্স হচ্ছে 4, তারপরে ডিফারেন্সটা হচ্ছে 8। তাহলে বলেন ডিফারেন্সটা কি হচ্ছে? প্রথমে 1 পার্থক্য, এই দুটার মধ্যে পার্থক্য 1, এইটার পার্থক্য 2, এইটার পার্থক্য 4, এইটার পার্থক্য হচ্ছে 8। এখন তার মানে এইটার পার্থক্যটা, এটা দ্বিগুণ হইলো, আবার দ্বিগুণ হইলো, আবার দ্বিগুণ হইলো, তার মানে এইবার 16-এর দ্বিগুণ মানে 8-এর দ্বিগুণ হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে 16। অর্থাৎ 17-এর সাথে যদি আমি 16 যোগ করি, 17 আর 16 যোগ করলে আমরা পেয়ে যাব 33। এটার অ্যান্সার হয়ে যাবে 33। ক্লিয়ার? বুঝেছি? তবে ওকে, বিসিএস বাদে বাকি চাকরির জন্য রিটেন সহ কভার করবে ওটা, বিসিএস বাদে। কারণ বিসিএস বা ব্যাংকের ম্যাথের যে সিলেবাস, এটা ভিন্ন সিলেবাস। ঠিক আছে, ওকে। এইবার এখানে ডিফারেন্স দেওয়া আছে 3, এখানে ডিফারেন্স দেওয়া আছে 6, এখানে ডিফারেন্স দেওয়া আছে আমাদের 12, এখানে ডিফারেন্স দেওয়া আছে আমাদের 24। তার মানে এইবার কারটার অ্যান্সার কত হবে বলেন? এই 52-এর পরে আমাদের কত যোগ করলে আমাদের এর পরের সংখ্যাটা আমরা পাবো বলেন দেখি? 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ হচ্ছে 24, এইবার হবে 24-এর দ্বিগুণ হচ্ছে 48 হবে পার্থক্য। যেহেতু 52 ছিল আগে, তার মানে আমাদের এর পরের সংখ্যাটা হবে 100। তার মানে অ্যান্সার হয়ে যাবে খ নম্বর, মানে 100। স্যার এই ক্লাসগুলো করলে কি বেসিক ক্লিয়ার হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, ওকে, সুন্দর, ওকে। তো বিশেষ ধরনের ধারার মধ্যে আমরা যেগুলো বিসিএসে আরও আসছে সেগুলো একটু দেখি। যেমন 45 বিসিএসে যেটা আসছে, খেয়াল করেন 73 নাম্বার কোশ্চেনটা। বলেন দেখি এইটা 45 বিসিএসে, মানে গত বিসিএসে যে আসছে এই কোশ্চেনটা, একটু ধুমধাম করে অ্যান্সার দেন সবাই, ধুমধাম করে অ্যান্সার দেন দেখি। এটা কোন সংখ্যাটি পরে আসবে? প্রথমে আছে 8, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 1, তারপরে আছে হাফ, তারপরে আছে 1/4। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা যদি বলি যে এইটাকে 8কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, হাফ দ্বারা গুণ করি, 8কে হাফ দ্বারা গুণ করলে আমরা কিন্তু পাবো 4, কারণ হাফ দ্বারা গুণ করে মানে 2 দিয়ে ভাগ করা। 4কে 2 দিয়ে হাফ দ্বারা গুণ করলে পাবো 2, 2কে হাফ দ্বারা গুণ করলে 2 আর হাফ গুণ করলে আমরা পাবো 1, 1কে হাফ দ্বারা গুণ করলে তো হাফই পাবো। আবার হাফকে হাফ দ্বারা গুণ করলে কত পাবো? হাফ আর হাফ গুণ করলে আমরা পেয়ে যাব 1/4। হাফকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1/4। এইবার যদি আবার হাফ দ্বারা গুণ করি, মানে প্রতিবার হাফ দ্বারা গুণ হচ্ছে, তার মানে 1/4কে আমরা যদি হাফ দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব হচ্ছে 1/8। তার মানে ডেফিনেটলি এটার অ্যান্সার হয়ে যাবে 1/8। আপনি দেখতেই পাচ্ছেন প্রতিবার হাফ দ্বারা গুণ হচ্ছে। প্রতিবার কি দ্বারা গুণ হচ্ছে বলেন তো? হাফ দ্বারা গুণ হচ্ছে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, সুন্দর। আচ্ছা, এগুলো মেন্টাল অ্যাবিলিটিতে আসছিল এই সিরিজের অঙ্ক। এটা 44 বিসিএসে আসছে। দেখেন বিসিএস এর কোশ্চেনগুলো একটু দেখে নেন। বলেন দেখি এটার অ্যান্সারটা কত হবে? সবাই একটু 74 নাম্বার লিখে অ্যান্সার লেখেন। 74-এর A B C D ঢুসুম করে অ্যান্সার দেন।
74-এর এ, 74-এর বি, নাকি 74-এর সি, নাকি 74-এর ডি? কোনটা অ্যান্সার কারেক্ট হবে? চুয়াত্তরের এ বি সি ডি কোনটা অ্যান্সার কারেক্ট হবে বলেন? দেখেন 3 আর 5 যোগ করলে এটা একটা ফিবোনাক্কি ধারা, যেটা 3 থেকে শুরু হয়েছে। এখানে অ্যাকচুয়ালি ফিবোনাক্কি ধারা 0 থেকে নর্মালি শুরু হয়। ফিবোনাক্কি ধারা কোনটা জিনিস? যদিও নামটা হচ্ছে ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি, দুটাই বলা হয়, ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি, দুইভাবেই উচ্চারণ করা হয়। ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি, এই দুইটা ভাবেই উচ্চারণ করা হয়। তো মনে করেন প্রথমে যদি 0 থেকে শুরু হয়, তাহলে শূন্যের সাথে আমরা যদি 1 দেই, 0 আর 1 যোগ করলে 1 পাওয়া যায়। আবার 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়। 1 আর 2 যোগ করলে 3 পাওয়া যায়। 2 আর 3 যোগ করলে 5 পাওয়া যায়। 3 আর 5 যোগ করলে 8 পাওয়া যায়। 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যায়। 8 আর 13 যোগ করলে 21 পাওয়া যায়। এটাই হচ্ছে ফিবোনাক্কি ধারা। এই ফিবোনাক্কি ধারার মধ্যে এটা 3 থেকে শুরু হয়েছে, যে 3 আর 5 যোগ করলে 8 পাওয়া যায়। 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যায়। 8 আর 13 যোগ করলে 21 পাওয়া যায়। তার মানে এরপরের সংখ্যাটাতে 21 আর 13 যোগ হবে। 21 আর 13 যোগ করলে আমরা আসলে পাবো হচ্ছে কত? 34। তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 34। এটাকে বলি আমরা হচ্ছে ফিবোনাচ্চি ধারা বা ফিবোনাক্কি ধারা। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? তাহলে ফিবোনাচ্চি ধারা বা ফিবোনাক্কি ধারা এটা। ওকে, আচ্ছা, এইবার এই কোশ্চেনটার অ্যান্সার দেন। 24তম বিসিএসে আসছে, এটা হচ্ছে 75 নাম্বার কোশ্চেনের। বলেন তো 75 নাম্বার কোশ্চেনের এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? স্যার আপনার বইটা লাইব্রেরিতে কি পাওয়া যাবে? লাইব্রেরিতেই তো পাওয়া যায়, বাংলাদেশের বেশিরভাগ লাইব্রেরিতেই পাওয়া যায়। কি হবে অ্যান্সার? তো খেয়াল করেন, এখানে যদি দেখেন 9 মানে হচ্ছে 3-এর উপর বর্গ করলে 9 পাওয়া যায়। 6-এর উপর বর্গ করলে 36 পাওয়া যায়। 9-এর উপর বর্গ করলে 81 পাওয়া যায়। 112-র উপরে বর্গ করলে 144 পাওয়া যায়। কি মনে হচ্ছে এইবার কত হবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, 3-এর বর্গ, 6-এর বর্গ, 9-এর বর্গ, 12-র বর্গ, তাহলে 3 3 করে বাড়তেছে। 3-এর পরে 6, তারপরে 9, তারপরে 12। তার মানে এইবার অবশ্যই 3 করে আবার বাড়বে। এইবার হবে 12-র জায়গায় 15-এর বর্গ। আর 15-এর বর্গ মানে 15 গুণন 15, 15কে 15 দিয়ে গুণ করলে হয় 225। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা হবে 225। সবাই ক্লিয়ার? বুঝেছি? 15 আর 15 গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 225। বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো? এই যে ফিবোনাক্কি প্যাটার্ন কোনটা? ফিবোনাক্কি প্যাটার্ন হচ্ছে এই যে এটা, সরি, ফিবোনাক্কি প্যাটার্ন এখানে কোনটা একটু দেখেন তো। আচ্ছা, প্রথমটাই তো, মানে দেখেন ফিবোনাক্কি প্যাটার্নের কাহিনী কি। এখানে দেখেন যে 0 আর 1 যোগ করলে 1 ঠিক আছে, কিন্তু 1 আর 1 যোগ করলে 2 ঠিক আছে, কিন্তু 2 আর 1 যোগ করলে 3 নাই। তার মানে এটা ঠিক নাই। 0 আর 1 যোগ করলে 1 হয়, কিন্তু 2 দেওয়া আছে। 0 আর 1 যোগ করলে 1 হয়, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে তো 2 হয়, ঠিক নাই। এখানে দেখেন 0 আর 2 যোগ করলে 2 পাওয়া যায়, ঠিক আছে। 2 আর 2 যোগ করলে 4 পাওয়া যায়, ঠিক আছে। 2 আর 4 যোগ করলে 6 পাওয়া যায়, এটাও ঠিক আছে। তার মানে এই পরের সংখ্যাটা আগের দুটো সংখ্যার যোগফলের সমান। এটা কিন্তু হইলেই এটাকে ফিবোনাক্কি প্যাটার্ন আমরা বলি। এই ফিবোনাক্কি প্যাটার্ন নিয়ে প্রচুর কোশ্চেন আসছে। দেখেন যে 1 আর 2 যোগ করলে 3 পাওয়া যাচ্ছে, 2 আর 3 যোগ করলে 5 পাওয়া যাচ্ছে, 3 আর 5 যোগ করলে 8 পাওয়া যাচ্ছে, 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যাচ্ছে, 13 আর 8 যোগ করলে 21 পাওয়া যাচ্ছে, 13 আর 21 যোগ করলে 34 পাওয়া যাচ্ছে। ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে 21 আর 34 যোগ করতে হবে। 34 আর 21 যোগ করলে আমরা হচ্ছে 55 পাবো। তার মানে পরবর্তীটা হচ্ছে আমাদের 55। ক্লিয়ার? বুঝছি? তাহলে আমাদের ফিবোনাক্কি প্যাটার্নটা থেকে কোশ্চেন যেহেতু আসে প্রচুর, এই ফিবোনাক্কি প্যাটার্নের কাহিনী আমরা শেষ করলাম। তাহলে বিশেষ ধরনের ধারা আমাদের শেষ হলো।
আমি আপনাদেরকে বলেছি, আবার আবার চলে যাই আমার ওই জায়গায়, আমি আপনাদেরকে যেই জিনিসটা বলেছি সেই জায়গায়। তাহলে দেখেন আমরা প্রথমত শেষ করলাম কোনটা বলেন দেখি? প্রথমত শেষ করলাম লাস্টের পার্টটা, বিশেষ ধরনের ধারা শেষ। সবাই কি ক্লিয়ার? বিশেষ ধরনের ধারা হচ্ছে ক্লিয়ার। আমরা একটা একটা করে ক্লিয়ার করব। আমরা সমান্তর ধারা, গুণোত্তর ধারা, স্বাভাবিক ধারা, অসীম ধারা এখনো বাকি আছে। সবাই ক্লিয়ার হয়েছে কিনা? বিশেষ ধরনের ধারা আমরা ক্লিয়ার হয়েছে কিনা? যদি সবাই ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার কথাটা লিখেন। আর সবাই ক্লাসটা শেয়ার করে দেন, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন ক্লিয়ার লেখেন, আর এখানে যারা যারা ক্লাস করতেছেন সবাই শেয়ার করে দেন। কারণ ওই যে অনেকেই ক্লাসটা খুঁজে পান না, তাহলে নিজের প্রোফাইলে থাকলে পরবর্তীতে ক্লাসটা খুঁজে পাবেন। ঠিক আছে? ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার কথাটা লিখে দেন। আমাদের একটা একটা কাহিনী ক্লিয়ার হয়ে গেল। বিশেষ ধরনের ধারা হচ্ছে আমাদের ক্লিয়ার। তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট। ক্লিয়ার অ্যান্ড শেয়ার ডান। ওকে, না বিশেষ ধরনের ধারায় এটুক পড়লেই হবে। ওকে, এইবার আমরা করব হচ্ছে স্বাভাবিক সংখ্যার, মানে আমি বলছি সহজ থেকে কঠিনের দিকে যাব, তাই স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা এইটার মধ্যে আমরা চলে যাব। স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, হ্যাঁ, স্বাভাবিক ধারাবাহিক সংখ্যার আমরা যোগফলের দিকে চলে যাব। স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, ঠিক আছে? ওকে, স্বাভাবিক ধারাবাহিক সংখ্যার আমরা দিকে যদি চলে যাব, এটা এরপরে, হ্যাঁ। ওকে, দেখেন স্বাভাবিক ধারাবাহিক সংখ্যার মধ্যে কি আছে, যেই জিনিসটা আছে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে 1 + 2 + 3 এইভাবে করে যদি ডুটু করে আমরা যদি n পর্যন্ত যোগ করি, তাহলে সূত্রটা হচ্ছে n × n + 1 ডিভিশন 2। এটা আগে আমাদেরকে সূত্র মুখস্থ রাখতে হবে। সেকেন্ড কথা, 1² + 2² আপনি কিভাবে সহজে মুখস্থ রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। প্লাস হচ্ছে n², এইটার মুখস্থ রাখতে হবে n × n + 1, টুয়াইস n + 1 ডিভিশন হচ্ছে 6 এইটা। এবং যদি আমাদের ধারাবাহিক সংখ্যার মধ্যে কিউব আসে, সেটা হচ্ছে 1³ + 2³ + 3³ আপ টু n³ পর্যন্ত, n³ পর্যন্ত যে যোগফল সেটা হচ্ছে n × n + 1 ডিভিশন 2 দিয়ে হোল স্কোয়ার, ডিভিশন 2 দিয়ে হোল স্কোয়ার। তো এই জিনিসটা আমরা 64 নাম্বারটা স্কিপ করছিলাম, ওইটা হচ্ছে সমান্তর ধারা, তাই সমান্তর ধারায় করাবো, সেজন্য পরে করাবো লিখছিলাম। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি, ক্লিয়ার? ওকে, আসেন প্রথম জিনিসটা এইটা আমরা একটু দেখে নেই, এখানে জিনিসটা আসলে কি বুঝায়। দেখেন, এখন দেখেন ভালো করে বিষয়টা বুঝেন। বিষয়টা হচ্ছে যে আমাদের যদি এখানে চিন্তা করি যে 1 থেকে n পর্যন্ত যোগ নির্ণয় করতে, তাহলে জাস্ট যেই কাজটা করতে হবে, যেই সংখ্যা পর্যন্ত আমি যোগ করব সেই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ করে তাকে 2 দিয়ে আমরা ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পাবো। কীরকম ব্যাপারটা বুঝেন? যেমন 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, যদি কোনো সময় এই টাইপের কোশ্চেন আসে, এইটা মানে কি বুঝায়? এইটা মানে যেটা বুঝায় 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বলতে বোঝায় 5-এর পরে 6, তারপরে 7, তারপরে 8, এইভাবে সিরিয়ালি 35 পর্যন্ত যোগ করলে আমাদের আসলে কত হবে, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এই পোর্শনের মধ্যে পড়বে না। কেন পড়বে না এটা একটু ভালো করে বুঝতে হবে। কেন পড়বে না? যদিও এটা ধারাবাহিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু কি হয়েছে, এটা কোথা থেকে শুরু হয় নাই বলেন তো? 1 থেকে শুরু হয় নাই। আমাদের এই ফর্মুলা আমি যদি ডিরেক্ট অ্যাপ্লাই করতে চাইলে আমাদের যেই জিনিসটা লাগবে, শুরু করতে হবে 1 থেকে। শুরু করতে হবে কোথা থেকে বলেন দেখি? শুরু করতে হবে 1 থেকে। যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে করে আমাদের যদি n পর্যন্ত যোগ নির্ণয় করতে বলে, তাহলে সূত্রটা কত বলেন তো? n × n + 1 ডিভিশন হচ্ছে 2। n × n + 1 ডিভিশন হচ্ছে আমাদের 2। মানে 1 থেকে আমাদের শুরু হইতে হবে। মানে বিষয়টা কিন্তু 1 থেকে শুরু না হইলে হবে না।
ঠিক আছে, 1 থেকে শুরু না হলে কি করতে হবে সেটা তো আমি করাবোই, সেটা সমান্তর ধারার মধ্যেও করাবো, এমনি এই নিয়মেও করা যায় কিভাবে সেটাও করাবো। তাহলে মাথায় রাখতে হবে জিনিসটা 1 থেকে শুরু হইতে হবে। যেমন 1 + 2 + 3 + 4 এইভাবে করে 20 পর্যন্ত যোগ করলে কত হবে সেটা বলেছে। তাহলে আমরা কি করব, n × n+1 ডিভিশন 2। আমাদের রিটেনে আসলেও এই কোশ্চেনটার অ্যান্সারটা এইভাবেই আমরা দিতাম যে 1 থেকে n পর্যন্ত যোগফল হচ্ছে n × n+1 ডিভিশন 2। অর্থাৎ বিষয়টা দাঁড়ায় এরকম যে এখানে যে শেষ সংখ্যা যেটা দেওয়া থাকবে তার সাথে তার পরের সংখ্যা ভাগ হচ্ছে 2 করে দিলেই আমাদের আসলে অ্যান্সার চলে আসবে, মানে হচ্ছে 210 হচ্ছে অ্যান্সার হবে। এটা অনেক সময় আমি এইভাবে করেই বলি যে এখানে লাস্ট যেই সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা আমরা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। একেবারে ধুমধাম করে আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই বুঝেছি? একেবারে এইভাবে করেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব, রাইট? আচ্ছা ঠিক আছে, সুন্দর। এরপরে দেখেন তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত, ধারাবাহিক মুখস্থ করে ফেলবেন, কারণ এই কোশ্চেনটা এত বেশিবার আসছে, এই পর্যন্ত টাইমটা নষ্ট করা উচিত না যে আপনি এই যে শেষ পদ হচ্ছে 100, তারপরের পদ হচ্ছে 101, ভাগ হচ্ছে 2, n × n+1 ডিভিশন 2, এখানে 50 করলেন, আবার একটা শূন্য, তার মানে 5 একে 5, 5 0 0, 5 একে 5, 50 50 পাইলাম। এই সময়টুকু নষ্ট করার দরকার নাই। এটা এইটুক জিনিস করতে করতে এইটুক মুখস্থই থাকে যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে 50 50, তাই না? ওকে, ঠিক আছে, ওকে ক্লিয়ার, বুঝছি। আচ্ছা এরপরে দেখেন 1 থেকে 99 পর্যন্ত যোগফল হচ্ছে 49 50, মানে 1 থেকে 100 পর্যন্ত যদি 5050 হয় তার চেয়ে 100 কম হবে 1 থেকে 99 পর্যন্ত, 100 তো বাদ যাচ্ছে, তার মানে 49 50 হবে। এটাও আমরা ওইভাবে করতে পারি যে শেষ সংখ্যা যেটা দেওয়া আছে n, তার সাথে তার পরের সংখ্যা n+1 ডিভিশন 2 করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তার মানে 50 দিয়ে যদি 99কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 5 9 45 আর 4 হচ্ছে 49, মানে 4950, তাই না? ওকে ক্লিয়ার, বুঝছি। ওকে অস্থির। ওকে আচ্ছা, আপনাদের যদিও এই কোশ্চেনটার মধ্যে লগ আছে এবং লগের ক্লাসটা নেক্সট ক্লাস হবে, তারপরেও আমি লগ সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনাদের সামান্য হইলেও একটু ধারণা আছে। হ্যাঁ, সামান্য হইলেও একটু ধারণা আছে, এটা আমি ধরে নিচ্ছি। এই log 2 প্লাস log 4 প্লাস হচ্ছে log 8 এইভাবে করে আমাদেরকে 10টা পদ যোগ করতে বলছে। হ্যাঁ, 10টি পদ যোগ করতে বলছে। তাহলে কি হবে? তো লগ সম্পর্কে যদি সামান্য ধারণা থাকে আমরা এটা বলতে পারি যে log 2 মানে 2 লিখলাম, log 4 মানে আমরা চিন্তা করতে পারি 2 এর উপর স্কয়ার। এবং আমরা সব সময় জানি এই মাথার উপরের জিনিসটা সামনে আসে, এটা আমি সব সময় বলি, পাওয়ার যেটা থাকবে সেটা লগের সামনে আসে। তার মানে 2 এর উপর স্কয়ার না লিখে আমি লিখতে পারি 2 log 2। বুঝেন নাই মনে হয়? এইটাকে যেমন আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 এর উপর স্কয়ার, এই স্কয়ারটা সামনে চলে আসে। এইটাকে লিখতে পারি 2 এর উপর কিউব, এই 3টা আমাদের আসলে সামনে চলে আসে। তার মানে 3 log আসবে হচ্ছে আমাদের 2। এইভাবে করে করে চলছে, এইভাবে করে আমাদের 10টি পদ আসলে আমাদেরকে যোগ করতে হবে। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, প্রত্যেকটা পদেই কিন্তু log 2 আছে। তার মানে log 2 যদি আমি কমন নেই, log 2 যদি আমি এই সংখ্যাটাকে যদি আমি কমন নেই এটাকে, তাহলে এই জায়গায় আমি log 2কে log 2 দ্বারা ভাগ করলে 1 পাবো, এখানে log 2 দ্বারা ভাগ করলে 2 পাবো, এখানে log 2 দ্বারা ভাগ করলে 3 পাবো। এইভাবে করে আমাদের আসলে 10টি পদ যোগ করতে হবে। এখানে আসলে কয়টা পদ যোগ করতে হবে? 10টা পদ। আর একটু আগেই যেহেতু আমরা শিখে গেছি log 2 তো সামনে গুণ আকারে আসেই, আমরা যেহেতু শিখে গেছি যে 1 থেকে 10 পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে 10 × 11, 10 এবং তার পরের সংখ্যা গুণ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 5 11 55 হবে। তার মানে শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার আসলো হচ্ছে 55 log 2। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটার অ্যান্সার হয়ে যাবে 55 log 2। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা যারা বিসিএস দিবেন তাদের মিনিমাম এই কোশ্চেনটার অ্যান্সারটা মনেও রাখবেন যে এইটার অ্যান্সার হবে 55 log 2। এটা যেহেতু আগেকার বোর্ড বইয়ের একেবারে অনুশীলনীর অঙ্ক ছিল, তাই এইটাই বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনে আসে, এই কোশ্চেনটাই বিভিন্ন পরীক্ষায় আসে। এইটা যদি আপনার পরীক্ষার হলে যেয়ে করতে হয় তাহলে আপনার কত সেকেন্ড সময় লাগবে আমি একটু বলি। কীরকম সময় লাগবে? আপনি মনে করেন জানেন না এটার অ্যান্সার, কিন্তু আপনি প্রসিডিওর জানেন, তাহলে সেই ক্ষেত্রে 2 এর উপর স্কয়ার, এখানে 2, এটা হচ্ছে 2 এর উপর কিউব, এখানে হচ্ছে 3,
তার মানে আমরা লগ টু যদি কমন নই 1 থেকে লগ টু আমি কমন নিলাম 1 থেকে 10 পর্যন্ত যোগফল, 1 থেকে 10 পর্যন্ত যোগফল 10 × 11 বাই হচ্ছে 2। তারপরেও আপনার 30 সেকেন্ড তো সময় লাগবেই, 30 থেকে 40 সেকেন্ড একটা সময় লাগবে। এই সময়টাও যদি আপনি বাদ দিতে চান, 30 থেকে 40 সেকেন্ড যদি বাদ দিতে চান, তাহলে আপনি জাস্ট এখান থেকে কি করবেন বলেন তো, এইভাবে করে ডিরেক্টলি মনে রাখতে পারেন যে 55 log 2 এই কোশ্চেনটা যদি এখন 10টার জায়গায় 20টা দেয়। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি আরেকটা কোশ্চেন দিই। মনে করেন আপনাকে আমি বললাম যে log 3 প্লাস log 9 প্লাস log 27 এর 20টি পদের সমষ্টি কত, 20টি পদের যোগফল কত। এইবার বুঝবো যে আপনাদের আসলে, তাহলে দেখেন বেসিক বলতে কিন্তু এই জিনিসটা বোঝায়, একটা অঙ্ক পারলে আরেকটা অঙ্ক পারতে হবে। ওই অঙ্কটাই বুঝলাম, সেম টাইপের আরেকটা অঙ্ক আসলো পারলাম না, এইটা হইলে কিন্তু আসলে কোনো ক্লাস করে কোনো লাভ হবে না, তাই না? আমাদের ক্লাস করে কখন লাভ হবে? আপনি একটা অঙ্ক পারছেন এবং ওইটা দেখে ওইটা দিয়ে আপনি হাজার হাজার অঙ্কই আপনি যাতে পারেন, এটাই হচ্ছে একটা টিচারের সার্থকতা। কঠিন অঙ্ক হইলেও যাতে পারা যায়। তাহলে দেখেন log 3 আছে, log 3 এইটা মানে তো 3 এর উপর স্কোয়ার, তার মানে এটাকে বলতে পারি 2 log 3। এইটা মানে তো 3 এর উপরে কিউব, তার মানে এটাকে বলতে পারি 3 log 3। এইভাবে করে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে log 3 কমন নিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 + 2 + 3। এইভাবে কয়টা পদ বলেন তো? 20টি পদ। তাহলে 20টি পদের যোগফল জানি কি হবে? 20টা পদের যোগফল আমাদের হবে হচ্ছে 20 × তারপরের সংখ্যা 21 ভাগ হচ্ছে 2। 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 10 আসে, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 210 log 3। ভেরি 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 গুড। সবাইকে ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লেখেন। সবাইকে ক্লিয়ার হয়েছি? ইজ ইট ক্লিয়ার? অ্যান্সার হবে 210 log 3। অনেকেই সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, অসাধারণ অসাধারণ। আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন অসাধারণ, 210 log 3। যারা যারা 210 log 3 পেয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর একটা অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার না? আচ্ছা দেখেন, এই কোশ্চেনটার একটু অ্যান্সার দেন দেখি সবাই। এই কোশ্চেনটার এবার অ্যান্সার দেন। ঢুসুম ঢুসুম ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখেন, 1 থেকে এখানে বলছে 50 পর্যন্ত, আবার 50 মানে কি হয়েছে, 1 থেকে বেড়ে 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 50 পর্যন্ত গেছে, আবার 50 থেকে কমে কমে 1 পর্যন্ত আসছে। এটার যোগফল আসলে নির্ণয় করতে বলছে। তো আমি এই জিনিসটা এখানে আমি যেই দৃষ্টিতে দেখতেছি, হ্যাঁ, এইটা একটা কাজ করা যেতে পারে। এটা এটা একটা কাজ করলে কেমন হয় যে আমি 1 থেকে এখানে 49 পর্যন্ত যোগ আছে, এখানে 1 থেকে 49 পর্যন্ত যোগ, আবার এখানে আছে 49 থেকে 1 পর্যন্ত যোগ, মানে 1 থেকে 49 পর্যন্ত 2বার যোগ আছে, তাই না? 2বার যোগ আছে, আর তার সাথে আমি 50 যোগ করে দেব। তো আপনি যদি চিন্তা করেন যে 1 থেকে 49 পর্যন্ত যোগ করব, তাহলে কি হবে? 49 × 50 ভাগ হচ্ছে 2। কিন্তু এইটা যেহেতু 2বার আছে, তার মানে 2 দিয়ে আমাদের আসলে গুণ যাবে, তার সাথে 50 যোগ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি 49 আর 50 গুণ করলে আমরা জানি যে 5 9 হচ্ছে 45, 5 9 আর হচ্ছে 4 5 20, 20 আর 4 হচ্ছে 24। তার সাথে যদি আমি 50 যোগ করি তাহলে আমাদের আসবে আসলে 2500। তার মানে অ্যান্সারটা আমাদের আসছে কিন্তু 2500। দেখেন, এটা কি কোশ্চেনটার অ্যান্সার কি পারছেন? এটার অ্যান্সার কিন্তু আমাদের আসছে হচ্ছে 2500। খেয়াল করেন স্যার, এখানে বলছেন যে স্যার আপনার ফ্রি ক্লাস, আর খুবই চমৎকার একটা কোশ্চেন করছে একজন, যে স্যার আপনার ফ্রি ক্লাস আর এই যে আর আমি যে কোর্সে ক্লাস নেই, এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথম কথা হচ্ছে, আমি খুবই কম পার্থক্য করতে চাই, কিন্তু অবশ্যই আমিও অবশ্যই যেহেতু কোর্স দিই, আমি চাই যে কোর্সেও স্টুডেন্টরা ভর্তি হোক। তবে কেউ যদি ধরে 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 আমার সব ফ্রি ক্লাস করে, যারা ইউটিউবে যেগুলো আছে বা ইয়েতে যেগুলো আছে, এবং বইটা যদি আমার থাকে এবং ফ্রি ক্লাসগুলো যদি করে, তার আর কারো কাছে কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। এখন যারা গণিতে অনেক দুর্বল আছে,
এবং বেসিক এবং এইটার সাথে আরও অতিরিক্ত চাই। যেমন আমি ধারার ক্লাসটা এখানে একটা নিচ্ছি, একটাতে পুরোপুরি শেষ করে দিব, কিন্তু আমার পেইড ব্যাচে এটার ক্লাস হয় হচ্ছে 3টা থেকে 4টা, 3টা মাঝে মাঝে 4টা পর্যন্ত ক্লাস হয়, 4টা আলাদা আলাদা ক্লাস হবে। তাহলে কি ওখানে হায়ার ম্যাথের যেগুলো কঠিন কঠিন কোশ্চেন আছে সেগুলো সলভ হয়, তারপরে বেসিক থেকে আরও বেশি বেশি আলোচনা করা হয়, এই জন্য পেইড ব্যাচ। তার মানে আপনি পেইড ব্যাচে ভর্তি না হলে, আপনার টাকা পয়সা কম থাকলে আমার কোর্স বা যে কারো কোর্স না করলে যে আপনি গণিতে ভালো করতে পারবেন না, এটা সঠিক না। আপনি আমার কোর্সও না করলেও ভালো করতে পারবেন আমার ফ্রি ক্লাসগুলো করে। ফ্রি ক্লাসগুলো আমি এতটা যত্ন সহকারে নেই, আমি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে যত্ন সহকারে ফ্রি ক্লাস নেই। এখানে আমি মনে করি না যে এখানে ফ্রি ক্লাস নিচ্ছি, এখানে পেইড ক্লাস যেমন করে নেই, যতটুকু এফোর্ট থাকে ফ্রি ক্লাসও আমি সেম এফোর্ট দিই। কথা কি বুঝছেন? আসেন এই ক্লাসটা, এইটা একটু আমি আরেকবার বলি, ভালো করে দেখেন। এটা অঙ্ক অনেকভাবেই করা যাইতো। একটা তো করা যাইতো এইভাবে যে আমি 1 থেকে 50 পর্যন্ত একবার যোগ করি, 1 থেকে 50 পর্যন্ত যোগ করি, তারপরে 49 থেকে 1 পর্যন্ত একবার যোগ করি, এটাও করা যায়। এটা যদি কারো যদি মনে হয় যে না এইভাবে করবো, করেন। 1 থেকে 50 পর্যন্ত যোগফল কত? 1 পর্যন্ত থেকে 50 পর্যন্ত যোগফল হচ্ছে এইভাবে করা যাবে যে 50 ইন্টু 50-এর পরের সংখ্যা 51 ভাগ হচ্ছে 2, তার মানে আসতেছে হচ্ছে 25 গুণন 51। তাহলে 25 আর 51 গুণ করলে যেটা আসে, হ্যাঁ 25 আর 51 গুণ করলে যেটা আসবে, তাহলে 5 একে 5, 5 5-এ হচ্ছে 25, 0 2 একে 2, 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 7 2 1, 1275। তারপরও আল্লাহর রহমতে আমাদের পেইড ব্যাচে দেখা যায় যে প্রতি মানে যেটা মেগা পেইড ব্যাচ থাকে সেটাতে দেখা যাবে যে 5000 7000 10000 এইবার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ 1000 টাকার কোর্স, যেটা যাদের সামর্থ্য আছে ভর্তি হয়ে যেতে পারেন, এই আর কি, যেহেতু এখানে ডিটেইলস সব কিছুই করানো হবে আরও। আর এটা গেল হচ্ছে 1275। আবার 1 থেকে 49 পর্যন্ত যোগ যদি করি, 1 থেকে 1 যোগ 2 যোগ 3 এইভাবে করে যদি 49 পর্যন্ত যোগ করি, তাহলে আমরা পাবো 49 গুণন 50 ভাগ হচ্ছে আমাদের 2। তার মানে এটা কাটাকাটি করলে 25, তার মানে 49 গুণন 25 করলে আমরা পাবো 5 9 হচ্ছে 45, হাতে থাকলো 4, তার মানে 4 5-এ 20 আর 4-এ হচ্ছে 24, 0 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18, এখানে হচ্ছে 9, তার মানে এখানে 5, এখানে 2, এখানে আসতেছে 1 2 2 5, তার মানে এইটা আসতেছে 1 2 2 5, আর এই দুটো আমরা যদি যোগ করি তাহলে এখানে 0, এখানেও পাচ্ছি 0, এখানে 5, মানে 2 2 5 0 0। এইভাবে করে কিন্তু আপনি অ্যান্সারটা করতে পারেন। কথা কি বুঝছেন? এইভাবে করে কিন্তু আপনি অ্যান্সারটা করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে 1 থেকে 50 পর্যন্ত যোগ করলেন, আবার 1 থেকে 49 পর্যন্ত যোগ করলেন, তারপরে যোগ করে দিলেন দুইটাই। কিন্তু এইটার চেয়ে আপনার যদি বুদ্ধি থাকে, আপনার যদি ভালো করে মানে আপনি যেহেতু বিসিএসে ভালো কোশ্চেন ভালো করতে চাচ্ছেন, তাই মাথা খাটানোর মতো এইটুক যোগ্যতা থাকতে হবে যে আমি তো এইটাও কাজ করতে পারতাম যে এখানে তো 1 থেকে 49 পর্যন্ত যোগফল আসেই, আবার এইখানে 49 থেকে 1 পর্যন্ত যোগফল আসেই, তার মানে কি দুইবার আমি 1 থেকে 49 পর্যন্ত যোগ করব, অর্থাৎ দুইবার আমি 1 থেকে 49 পর্যন্ত যোগ করব, এবং তার সাথে লাস্টে ওই যে একটা 50 যে আলাদা আছে, এই 50টা যোগ করে দিলেই আমাদের এইটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেটা করব কিভাবে করে? 2 তো সামনে একটা গুণ আকারে আসেই, 1 থেকে 49 পর্যন্ত যোগফল হচ্ছে 49 গুণ 50 ভাগ হচ্ছে 2, 2 2 কাটা গেল, আর তার সাথে একটা 50 যোগ হবে। তাহলে 49 আর 50 গুণ করলে আমরা পাইছিলাম 2450, তার সাথে 50 যোগ করলে 2500। এইটা হচ্ছে আপনার সহজ নিয়ম, দিস ইজ সহজ নিয়ম। সহজ নিয়ম হচ্ছে এটা, ক্লিয়ার? বুঝছি? সহজ নিয়ম হচ্ছে এটা, মানে ওইটা তো 1 থেকে 50 পর্যন্ত যোগ করলেন, 1 থেকে 49 পর্যন্ত যোগ করলেন, এইটা যেমন যোগ করে দেওয়া যায় ওইটাও করা যেতে পারে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, এখন আসেন যে বর্গের সমষ্টি কি হবে? আমি একটু আগে বলেছিলাম 1 থেকে আমি যদি 1-এর বর্গ যোগ 2-এর বর্গ যোগ 3-এর বর্গ এরকম করে যদি n-এর বর্গ যদি করি, তাহলে একটা 6 নিচে আসে, n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভিশন 6। এইটা ডিরেক্টলি সূত্র কিন্তু নিবন্ধনে শুধু আসে তা না, গত প্রাইমারিতেও আসছে, বিসিএসে আসে, সব জায়গাতেই আসে। হ্যাঁ প্রাইমারির, ঠিক আছে, ওই একেবারে সব জায়গাতেই আসে। তো এইটা সম্পর্কে একটা বিষয় যে ডিরেক্টলি আপনার এরকম কোশ্চেনও আসতে পারে, এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে n এর জায়গায় x বসে যাবে, x ইন্টু এক্স প্লাস 1 টুয়াইস x প্লাস 1 ডিভিশন 6, এটা চলে আসবে। ঠিক আছে, দেখেন সব জায়গায় পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। তারপরে আপনার এই যে 27তম বিসিএসে মান বের করতে দিছে,
যে 1 বর্গ, এইটার বর্গ এইটা। এখন এইটার একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার। আমি কিভাবে করে এই সূত্রটাও, আমি যখন মানে ক্লাস 9-এ ছিলাম তখন তো এই সূত্রটা ছিল। এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে আমি একটা টেকনিক বাইর করছিলাম। কি টেকনিক? টেকনিকটা ছিল এরকম, এখানে যেই সংখ্যাটা আছে তারপরের সংখ্যাটা হচ্ছে n+1, এবং মজার ব্যাপার হচ্ছে n আর n+1 যোগ করলেই কিন্তু টুয়াইস n+1 হয়। এই যে দেখেন, n আর n+1 যদি যোগ করেন, n আর n মিলে টুয়াইস n, আর এখানে তো 1 আছে, এই দুটো যোগ করলেই কিন্তু টুয়াইস n+1 হয়, নিচে একটা 6 আসবে। তার মানে এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যদি স্কোয়ার থাকে তাহলে শেষ সংখ্যাটা লিখলাম এবং তারপরের সংখ্যাটা লিখলাম, 40-এর পরের সংখ্যা 41, এবং তারপরে এই দুটার যোগফল লিখলাম, যে 40 আর 41 যোগ করলে আমাদের আসে 81, ভাগ দিয়ে দিব 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার পরের সংখ্যাটা এইটা, এবং এই দুটার যোগফল আসলে এটা। তাহলে দেখেন 40 তারপরে হচ্ছে 41, এবং এই 40 আর 41 যোগ করলে যে 81, ভাগ হচ্ছে আমাদের 6। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি? তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, এখানে আসবে হচ্ছে 20, এখানে আসবে হচ্ছে 3 দুগুণে 6, 3 × 3, এখানে আসতেছে হচ্ছে আমাদের 27। তার মানে আমরা যদি 41 আর 27 যদি আমরা গুণ 41, 27 এবং আচ্ছা, তার মানে আমরা 27 দ্বিগুণে হচ্ছে 54 পাই আর কি। 54 গুণন যদি আমরা 41 করি, 54 গুণন যদি আমরা 41 করি, তাহলে মানে দেখেন, আমি আপনাদেরকে একটু বলি, মানে এমসিকিউ এর একটা ট্রিক্স বলি, এমসিকিউ এর একটা ট্রিক্স বলি, এমসিকিউ ট্রিক। অনেক সময় মাথা তাড়াতাড়ি কাজ করাতে হয়, যে আপনি বড় বড়, আপনার কাছে কি মনে হচ্ছে একটু বলেন তো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কত? এটা একটু অ্যান্সারটা দেন দেখ। হ্যাঁ, এমসিকিউ এর একটা ট্রিক বলি। আপনি এরকম একটা বড় গুণ আসছে, আপনার মনে করেন 20 গুণন 41 গুণন মানে 27। আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, আপনার কিন্তু এই বড় গুণটা আপনাকে আসলে করতে হবে না। কেন করতে হবে না আমি বলি। আপনি 27 আর 2 গুণ করেন, 27 দুগুণে 54, মানে 540 গুণন আসলে আপনাকে 41 করতে হবে, তাই তো? আপনি বললেন 54-কে 41 দ্বারা গুণ করতে হবে, বিষয়টা এটা না। লাস্টে যেহেতু শূন্য আছে, শূন্য তো আসবেই। আপনি বলেন তো 54 আর 41 যদি আপনি গুণ করেন, এই ডান পাশে কিন্তু অবশ্যই 4 থাকবে, 4 একে 4, কারণ 4 একে 4, 5 একে 5, এই জায়গায় 0, মানে এই পাশে কিন্তু, এই জায়গায় কিন্তু অবশ্যই 4 থাকবে। অর্থাৎ আপনার লাস্টে 0 এবং তার আগে 4, এখানে কিন্তু আর কোনো অপশনের মধ্যে নাই। অবশ্যই এটা খ নাম্বার, মানে পুরাটা কিন্তু আপনার আসলে করতে হবে না। মানে কথাটা বুঝি নাই মনে হয়, কথাটা কি বুঝাইতে পারলাম? মানে পুরাটা করার কিন্তু প্রয়োজন নাই। আপনি এখানের দিকে তাকায়ে আপনি বুঝতে পারবেন এটার অ্যান্সার কিন্তু আসলে খ নাম্বার, যদি আপনার ব্রেইন বেশি কাজ করে। কিরকম? আপনি বুঝতেছেন এই 27 দ্বিগুণিত আসলে আমাদের 54, তার মানে এখানে 540 গুণন 41, আমি এই শূন্যের জন্য লাস্টে একটা শূন্য পাবো, ঠিক আছে। কিন্তু 4 একে 4, ডান পাশে কিন্তু মানে এইটা কিন্তু প্রথমে 54 আর 41 গুণ করলে কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক অবশ্যই 4 আসবে। তার মানে অবশ্যই এখানে 4 হওয়া বাধ্যতামূলক। কথা কি বোঝা গেছে? আপনি গুণ করে দেখতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে গুণ না করেও কিন্তু আসলে অ্যান্সার বলে দেওয়া যায়, শেষে আসলে 40 আসবে। ক্লিয়ার? বুঝছি এটা। তো এই রকমের জিনিসগুলো একটু মাথা খাটালে কি হয়, আপনার টাইম বাঁচে। প্রত্যেকটা টাইম বাঁচাটা আপনার পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করে। মানে আপনি ইচ্ছা করলে, হ্যাঁ ঠিক আছে, আমরা নর্মালভাবে করেই গুণ করে দিলাম, ধরেন যে ঠিক আছে আমি 54 540 গুণন যেহেতু 41 আছে, একজন করলো কি 54 গুণন 41 করলো, 4 একে 4, 4 একে 4, 5 একে হচ্ছে আমাদের 5, 0, 4 4 16, 4 5 হচ্ছে 20, আর 1 21, তারপরে 4, এখানে আসতেছে 1, এখানে 2, এখানে 2, আর যেহেতু একটা শূন্য লাস্টে আছে, তার মানে 2 2 1 4 0, এটা হবে অ্যান্সার। কেউ বের করে তারপরে এটা দাগাইলো, আর আপনি ওইটা ট্রিক্সটা খাটায় মাথার মধ্যে ওইটা দাগাইলেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার আসেন যে যদি কিউব থাকে, কিউবের বেলা আপনি মনে রাখবেন, কিউবের বেলা সূত্রটা হচ্ছে যে নর্মাল ধারাবাহিক সংখ্যার যে যোগফলটা আছে, যে n × n+1 ডিভিশন 2, এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যোগফল, সেইটার উপর স্কোয়ার করে দিলেই সেটাই হচ্ছে কিউবের সূত্র। সেটার উপর স্কোয়ার করে দিলে সেটাই হচ্ছে কিউবের সূত্র, সেটার উপর স্কোয়ার করে দিলে। অর্থাৎ আপনার যদি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে বলতো, তাহলে 10 গুণন 11/2 হইতো আমাদের হচ্ছে যোগফলটা, কিন্তু যেহেতু কিউব বলছে, জাস্ট এর উপর একটা স্কোয়ার আসবে। তার মানে আমাদের আসতেছে 5 11 55, 55-র উপরে বর্গ, আর 55-র উপর বর্গ করলে আমরা জানি 4 5 হচ্ছে 20, মানে 20 25, মানে 55 গুণন 55 যদি আপনি করেন, তাহলে 5 5 25, 5 5 25, আর 2 হচ্ছে 27, 0,
5 5 25, 25 আর 2 হচ্ছে 27, তার মানে সরি তুমি ভুল লিখছি, এটা 30, 5 6 30, 25 আর কি। আচ্ছা, তার মানে 5, এখানে 2, এখানে 0, এখানে 3, 3 0 2 5। আমাদের অ্যান্সার হচ্ছে 3 0 2 5, সি নাম্বার। পুরভি বলছে যে আমি এখনো গ্রুপে অ্যাড হতে পারি নাই, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের 2টা পার্ট শেষ হয়ে গেল। এই 2টা পার্ট ক্লিয়ার কিনা? আমরা কিন্তু ধুমধাম করে ক্লিয়ার হয়ে যাচ্ছি, তাই না? ধুমধাম করে ক্লিয়ার হয়ে যাচ্ছি। তাহলে বলেন এই 2টা পার্ট আমরা ক্লিয়ার কিনা? ধারাবাহিক সংখ্যার যোগফল, ধারাবাহিক সংখ্যার যোগফল, এটা ক্লিয়ার হয়েছে কিনা? ইজ ইট ক্লিয়ার? তাহলে 2টা পার্ট আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমি একটু জানতে চাই যে প্রথমত আমরা পড়লাম বিশেষ ধারা, তারপরে পড়লাম ধারাবাহিক সংখ্যা। তো ধারাবাহিক সংখ্যার যে বিষয়টা আমি বারবার বলি, ধারাবাহিক সংখ্যার অবশ্যই এই সূত্র কয়েকটা আমরা মনে রাখবো, খালি যে 1 যোগ 2 যোগ 3 আপ টু মনে করেন আপনার আছে, একই জিনিসের দিয়েই মনে রাখতে পারেন। মনে করেন 20 থাকলো, তাহলে কি করব? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করে আমি যদি বলি 20-এর উপরে স্কোয়ার, তাহলে কি করব? তারপরে 1-এর উপরে কিউব, 2-এর উপরে কিউব, 3-এর উপরে কিউব, হ্যাঁ, প্লাস 20-এর উপরে কিউব, তাহলে আমাদের অ্যান্সারটা কত করব? এইটা জাস্ট একবার রিভিশন দিয়ে নেবেন, তাহলেই ধুমধাম ক্লিয়ার। 1 থেকে 20 পর্যন্ত যোগফল হবে 20 ইন্টু 20-এর পরের সংখ্যা 21 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে এখানে আসে 10, তার মানে 210। এটার অ্যান্সার আসবে 210। এবং মজার ব্যাপার, কিউবের বেলা ফর্মুলাটা সেম, যে 20 গুণন 21 ভাগ 2, জাস্ট একটা স্কোয়ার আছে, অর্থাৎ 210-এর উপরে আমাদের একটা স্কোয়ার আসবে, 210-এর উপরে স্কোয়ার। 21-এর স্কোয়ার যেহেতু 441, তার মানে আমাদের আসবে 44,100। এটা আসবে, এইটা। আর যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে সিস্টেমটা হইল n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন 6, মানে এই সংখ্যাটা থাকবে, তারপরের সংখ্যাটা থাকবে, এবং এই 2টা সংখ্যার যোগফল থাকবে, তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তারপরে কাটাকাটি করলে যেটা আসে, এখানে 10 আসে, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, অর্থাৎ 70 গুণন 41 করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে এইবার আমরা করব যেটা, এইবার আমরা করব হচ্ছে অসীম ধারা। আমরা লাস্টে সমান্তর আর গুণোত্তর ধারা করব। এইবার আমরা করব হচ্ছে অসীম ধারা। এইবার আমরা করব অসীম ধারা, অসীম ধারা, ঠিক আছে? আমার ম্যাজিক ম্যাথ বইয়ে আমরা চলে যাই যে অসীম ধারা আমরা আসলে এখানে কোথায় পেয়েছি, দেখা যাক অসীম ধারা কোন দিকে আছে। এটা তো বিশেষ ধরনের ধারা, আচ্ছা, ওকে, এইখানে আছে। আচ্ছা, অসীম ধারা থেকে ইদানিংকালে কোশ্চেন আসছে, এই যে দেখেন পরপর 2টা কোশ্চেন তো দেখাই যাচ্ছে অসীম ধারা থেকে কোশ্চেন আসছে। তো এই অসীম ধারার একটা আমি কাহিনী আমি বলে দিই, অসীম ধারার কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি কিভাবে করবেন। আচ্ছা, প্রথমত আমি আগে বেসিকটা দেই, আস্তে আস্তে বেসিক লাগবে, তাই না? মানে সমান্তর আর গুণোত্তর তো বেসিক ছাড়া হবে না। তো একেবারে যখন বিশেষ ধরনের ধারা করাইলাম, ওটা বেসিক ছাড়াই শুধু ট্রিক্স খাটাই করা যাচ্ছে। এর আগে যেটা আমি করালাম স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটাতে কি হচ্ছে, আমাকে সূত্র মনে রাখলেই আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারতেছি। আচ্ছা স্যার, আপনার কোর্সে ভর্তি হতে চাই। হ্যাঁ, কোর্সের ক্লাস শুরু হবে 15ই মে থেকে, কিন্তু এখন ভর্তি হইলেই আগের কোর্সের রেকর্ডিং ক্লাসগুলো দেখে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারবেন। এবং কোর্সটার একটা মজার বিষয় হচ্ছে, বিসিএস এর প্রিলি যারা দিবেন তারা তো কোর্সটাতে ভর্তি হলে এখানে আমি রেকর্ডিং ক্লাস হিসাবে বিসিএস লিখিতটাও অ্যাড করে দিয়েছি, মানে আগের কোর্সের রেকর্ডিং লিখিত ক্লাস
তার মানে লিখিতটা একসাথেই কভার হয়ে যাবে এই কোর্সের মধ্যে। মানে আপনি বিসিএস লিখিতটাও কভার হবে, আপনি প্রিলি সাথে সাথে, প্রিলি তো লাইভই নিব, আর রেকর্ডিং ক্লাসটা আপনার মানে লিখিত হিসাবেও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অন্যান্য কোর্সে অন্যান্য চাকরির জন্য লাগবে, কিন্তু বিসিএস এর পুরো প্রিলি লিখিত দুটোই একসাথে কাজে লাগবে। ওই যে পিন করা যেটা আছে জব ম্যাথ কোর্স 2024, এটার মধ্যে এটা কিন্তু প্রিলি লিখিত একসাথে 1000 টাকা, 1000 টাকার মধ্যেই লিখিতর আমার ওখানে ক্লাস ছিল 150টার উপরে। ওই 150টা ক্লাসকে আমরা একত্রিত করে এইটা আমি রেকর্ডিং ক্লাসগুলো আকারে দিয়ে দিব আর কি ওখানে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি ওই কোর্সের আন্ডারে। ওকে, ঠিক আছে, ওকে। তবে ওগুলো রেকর্ডিং, আর আমি তো লাইভ ক্লাস নিব 75 থেকে 80টা, সেটা তো হচ্ছে এরকম। আচ্ছা, আসেন অসীম ধারা। অসীম ধারা, অসীম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অসীম ধারা মানে যেটার কোনো শেষ নাই। ধরেন আপনাকে আমি বললাম 4 যোগ 8 যোগ 12, এটা একটা যে ধারা আছে, এইটার যদি আমি ডট ডট বলি, এটা যদি আমি শেষ না করি, হ্যাঁ, শেষ যদি না করি তাহলে 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 আসলে এটাকে আমি বলবো যে এটাকে পদের সংখ্যা কয়টা আছে, মানে পদের সংখ্যা কয়টা আছে, আমি তখন বলবো যে এটার পদের সংখ্যা আছে অসীম সংখ্যক, অসীম। এটা পদের সংখ্যা আছে অসীম। আর এই যে অসীম সংখ্যক যে পদের সংখ্যা যে আমাদের আছে, এই জন্য এটা একটা অসীম ধারা। এটা হচ্ছে কি ধারা? অসীম ধারা। আচ্ছা, এটা একটা অসীম ধারা। এবং এই অসীম ধারাটা যদি এই যে পরের পদ এবং আগের পদের যে ডিফারেন্স, এটা যদি বারবার করে সমান থাকে, তাহলে এটাকে বলবো অসীম সমান্তর ধারা, মানে সমান অন্তর করে আছে, এটাকে বলবো আমরা অসীম সমান্তর ধারা। এটাকে কি বলবো বলেন তো? অসীম সমান্তর ধারা, মানে সমান অন্তর করে করে এইটা আছে। হ্যাঁ, 19তম নিবন্ধনের জন্য ওই কোর্সে ভর্তি হইতে পারবেন, মানে সকল পরীক্ষার জন্যই, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সকল পরীক্ষার জন্যই ওই কোর্সে ভর্তি হইতে পারবেন, সমস্যা নাই। ওকে স্যার, আপনার ক্লাসটা পরবর্তীতে দেখবো কিভাবে? ভাই আপনারা বলতেছি সবাই ক্লাসটা শেয়ার দেন, শেয়ার না দিলে কিন্তু পাবেন না, ক্লাসটা পরবর্তীতে হারাই যেতে পারে। আচ্ছা, এখন এইটাই যদি আমাদের গুণোত্তর ধারার মতো করে যদি থাকে, কীরকম গুণোত্তর ধারা? মনে করেন এখানে আছে 5, তারপরে আছে 15, তারপরে আছে 45, তারপরে আছে 135। তাহলে দেখেন 5কে 3 দিয়ে গুণ করলে 15, 15কে 3 দিয়ে গুণ করলে 45, 45কে 3 দিয়ে গুণ করলে 135, এরকম করে ডট ডট দিয়েছি। এইটাকে বলবো আমরা অসীম ধারা, কিন্তু এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। এখানে গুণ করে পরের পদটা পাওয়া যায়, সেই জন্য এটাকে বলি আমরা অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, এটাকে বলবো আমরা কি বলেন তো? অসীম, এটাকে বলবো অসীম গুণোত্তর ধারা। তাহলে একটা হচ্ছে অসীম সমান্তর ধারা, আর একটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। ওকে, প্রথম কথা, অসীম সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, এদের এই দুইটা যে আমি লিখছি, এই দুইটার মধ্যে অসীম সমান্তর ধারার আপনি নরমালি আমি যদি একবারে অসীম পর্যন্ত যোগফল যদি বের করতে বলি, যদি এরকম সমান্তর ধারা যদি হয়ে থাকে, তার যোগফল আসলে বের করা পসিবল না, যোগফল নির্ণয় করা সম্ভব না, নির্ণয় সম্ভব নয়। মানে কি দেখেন, এই সমান্তর ধারাটার 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-র পরে আসবে 12-র পরে আসবে মনে করেন 16, 16-র পরে 20, এরকম করে 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 চলছে। এরকম করে চলতে 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 কোন পর্যন্ত যাবে এটার কোনো শেষ নাই। এটা কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত যাবে। আপনি জানেন না এটা কই শেষ, জানেন না। যেহেতু জানেন না, এটা যোগফল আসলে নির্ণয় করা সম্ভব না। ইভেন গুণোত্তর ধারার এই টাইপের গুণোত্তর ধারারও যোগফল বের করা সম্ভব না, যেখানে এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বাড়তে থাকে, বারবার করে বাড়তে থাকে, মানটা বারবার করে বাড়তে থাকে, এদেরও আসলে যোগফল নির্ণয় করা সম্ভব না। যোগফল নির্ণয় করা যাদের যায়, সেটার আগে বুঝতে হবে কার অসীম, মানে কোন অসীম ধারার আসলে যোগফল নির্ণয় করা যায়। অসীম ধারার যোগফল নির্ণয়ের যে শর্ত, এই শর্তটা হইল 1 নাম্বার হচ্ছে সেটাকে গুণোত্তর ধারা হইতে হবে, 1 নাম্বার হচ্ছে সেটা গুণোত্তর ধারা হতে হবে। সমান্তর ধারার আমরা আসলে যোগফল নির্ণয় করতে পারবো না, সমান্তর ধারার যোগফল নির্ণয় করতে পারবো না। 2 নাম্বার শর্ত হচ্ছে গুণোত্তর ধারার একটা আর থাকে, যেটাকে বলি আমরা সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতের মান -1-এর চেয়ে বড়, কিন্তু 1-এর চেয়ে ছোট হইতে হবে। অর্থাৎ এইটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এইটাকে অবশ্যই এটাকে একটা প্রকৃত ভগ্নাংশ হইতে হবে, এটাকে প্রকৃত ভগ্নাংশ।
মানে মানটা এখানে যে মানটা আছে সেইটা একের মানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক সামনে, সেইটা একের চেয়ে বড় কোনো সংখ্যা হওয়া যাবে না, সেটা প্লাস বা মাইনাসের দিকে যেটাই বলেন না কেন, একের চেয়ে মানে এই মানটা একের চেয়ে বড় হইতে পারবে না। তখনই শুধুমাত্র আপনি অসীম গুণোত্তর ধারা যদি থাকে তার আপনি আসলে সমষ্টি নির্ণয় করতে পারবেন। এইটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, মানে অনেক সময় এই শর্তটাও চায়, তো এই জন্য একটু বেসিক দিয়ে দিচ্ছি। এখন এইটার সমষ্টি নির্ণয়ের আসলে সূত্র কি? সমষ্টি নির্ণয়ের সূত্র কি? সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a বাই হচ্ছে 1 মাইনাস আর। এ মানে হচ্ছে প্রথম পদ, ডিভিশন হচ্ছে 1 মাইনাস আর। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। যদি সমষ্টি যদি থাকে, তাই সেই সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস আর। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র, মনে রাখতে হবে। তাহলে দেখেন, মনে করেন আপনার কাছে এই কোশ্চেনটা আসছে, আপনি যেহেতু এইখানে উত্তর দেয়া আছে সবগুলা, আমরা একটু দেখি এইটা অসীম পদের সমষ্টি কত। অসীমতক সমষ্টি হইতে হইলে অবশ্যই সেটা গুণোত্তর ধারা হইতে হবে এবং আর এর মানটা প্লাস বা মাইনাস হোক 1-এর চেয়ে ছোট একটা কোনো মান হইতে হবে। তো সেইটা অবশ্যই আছে, এটা আপনি তো বুঝেই গেলেন, না হলে তো উত্তরগুলো দেওয়া থাকতো না, নাহলে তো একটা দেওয়া থাকতো অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব না। আপনার সময় কিন্তু কোশ্চেন চলেও আসতে পারে, আপনার সময় এই টাইপের কোশ্চেন চলেও আসতে পারে। এখন খেয়াল করেন, এইখানে প্রথম পদ দেওয়া আছে 4/1 এখানে আর এর মান, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করে? এই পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হয়। এখানে আছে -1/6, এইটাকে আমি যদি ভাগ করি, আগের পদ হচ্ছে 1/4, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে -1/6 গুণ হয়ে যাবে, এটা উল্টায় গেলে এখানে 4 হবে, কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ -2/3 হবে। তো 2/3 একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটার অসীমতক সমষ্টি আছে। এই অসীমতক সমষ্টির মানটা আসলে কত? অসীমতক সমষ্টির মান কত? আমি কি বলেছি, সূত্র কি বলেছি? a বাই 1 মাইনাস আর। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 1/4। এর মান দেওয়া আছে হচ্ছে 1/4। 1 মাইনাস আর এর মান কত দেওয়া আছে? 1 মাইনাস অফ -2/3। তাহলে আমরা কত পাবো? এই যে 1 মাইনাস আর এর মান যেহেতু -2/3, তাহলে এটা আসতেছে 1/4, এইটা মাইনাসে হয়ে যাবে +2/3। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? উপরে যাবে 1/4, নিচে আসবে 3। যদি লসাগু করি তাহলে 3 আর 2 হচ্ছে 5 আসতেছে। এখন আমি আপনাদেরকে একটা শিখিয়েছিলাম যে এরকম যদি ভগ্নাংশ থাকে আপনি এক লাইনে গুণ করে দেখতে পারেন। কীরকম? একটা কাজ করতে পারেন যে 1/4, এখানে যেহেতু ভাগ আছে, ভাগটা গুণ হয়ে গেলে উপরে উল্টায় যায় আর কি, উপরে 3 নিচে 5 আসবে, তার মানে 3/20 হবে আমাদের অ্যান্সার। 3/20 এই খ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3/20 হবে আমাদের অ্যান্সার। আবার বলি, আবার সুন্দর করে শুনেন, এবার একটু আরেকবার শুনেন, কারণ আমি জানি আপনারা অনেকেই আছেন যারা একবারে আমার কথা বুঝবেন না, কারণ আমি ধরেই নেই যে আপনাদের মধ্যে অনেকে দুর্বল আছেন, কিন্তু নিজেকে সবল করতে চান যে না আমি চেষ্টা করে ভালো হব, তাদের জন্য এই কোর্স। কিন্তু যাদের মধ্যে থাকে রে এত কঠিন পারবো না, তাদের দ্বারা কিছু হবেও না। আপনার যদি মানে চেষ্টা থাকে তাহলে তাদের জন্য আমার 2-3বার বলতে কোনো সমস্যা নাই। এখানে প্রথম পদ হয়েছে হচ্ছে 1/4। তাহলে আমাদের অসীমতক সমষ্টি আপনি পরীক্ষার হলে লিখবেন অসীমতক সমষ্টি সমান a বাই 1 মাইনাস আর। আমাদের সূত্রটাও তো আর পরীক্ষার হলে লিখবেন না, এটা আপনার বোঝার জন্য এটা লিখলাম। আপনি শুরু করবেন a বাই 1 মাইনাস আর। এ মানে প্রথম পদ, 1 মাইনাস আর মানে তো এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এর মান তো 1/4, আর এর মান হচ্ছে এইটা পদ দিয়ে ভাগ করা। তাহলে -1/6, তাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, এই ভাগটা গুণ চিহ্ন হইলে এটা উল্টায় যায়, উপরে 4 চলে যাবে, কাটাকাটি করলে 2, এখানে 3, মানে -2/3 আসতেছে আমাদের আর এর মান। এখন সূত্র কি বলে? সূত্র বলে হচ্ছে a বাই 1 মাইনাস হচ্ছে আর বলে। এর মান কত বলেছি? 1/4। 1 মাইনাস আর এর মান কত বলেছি? -2/3। তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 1/4 এইটা হয়ে যাবে 1 + 2/3, তার মানে 1/4, এখানে কি আসতেছে? 3 আর 2 আসতেছে 5 ভাগ হচ্ছে 3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি, আমি ওই যে একটা সহজ নিয়ম বলেছিলাম যে একেবারে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাবো এবং মাঝখানের 2টা গুণ করে নিচে বসাবো, যে 4 আর 5 গুণ করে নিচে বসাবো, তার মানে 3/20 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? ওকে, দেখেন এরপরের কোশ্চেনটা দেখেন। এটা কোশ্চেনও বিসিএসে আসছে, 41তম বিসিএসে আসছে। কি কোশ্চেন? এবার দেখেন,
যে 0.12, 0.0012, তারপরে 0.4012, এটার অসীমতক সমষ্টি কত? এটার প্রথম ধারাটির প্রথম পদ কত? 0.12। আর এর মান কত? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, তার মানে 0.0012 ভাগ হচ্ছে 0.12। আমরা যদি ভাগ করি, আমরা সবাই জানি যে ভাগ করলে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। তার মধ্যে ভাগের নর্মাল সিস্টেমটা হচ্ছে এইটা, যদি দশমিকটা আমি যদি উঠাই দেই, দশমিক উঠাই দিলে উপরে একটা 1 পাবো, দশমিকের পরে 2টা ডিজিট আছে, 2টা শূন্য পাবো। দশমিকটা আমি যদি উঠাই দেই, একটা 1 পাবো, 1 2 3 4টা শূন্য, চারটা আমাদের ডিজিট আছে, 4টা শূন্য পাবো। তার মানে এখানে 12 আর 12 কাটাকাটি যাবে, এখানে 2টা শূন্যের সাথে 2টা শূন্য কাটা, তার মানে 1/100। এবং 1/100 যে আছে এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমি 1/100 রেখেও দিতে পারি, অথবা আমরা করতেও পারি। আচ্ছা, 1/100 মানে কত? 0.01। তাহলে 0.01 আর এর মান তার মানে 0.01। তাহলে এখন অসীমতক সমষ্টি যদি আমরা বের করি, তাহলে a/1 - r হবে। এ মানে কি? প্রথম পদ কত দেওয়া আছে? 0.12। 1 - r মানে কি? 1 মাইনাস হচ্ছে r মানে 0.01। তার মানে আমরা কত পাইলাম? 0.12 ভাগ 1 থেকে আপনি যদি 0.01 যদি বিয়োগ করেন, তাহলে ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন কত বলেন দেখি? 0.99। তার মানে আপনি পেয়ে যাচ্ছেন 0.99। তাহলে দশমিক উঠে গেল, কারণ দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট আছে। এবার 3 দিয়ে যদি ভাগ করি, 3 × 4 = 12, 3 33 হচ্ছে 99। তার মানে 4/33 হবে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হবে হচ্ছে 4/33। দেখেন, আবার বলি, ভালো করে শুনেন, ভালো করে শুনে নেন। আচ্ছা, এই টাইপের আরেকটা কোশ্চেন করাই, তাহলেই হবে। মনে করেন আপনার কাছে দেয়া আছে 0.7 যোগ 0.07 যোগ 0.007, এটার অসীমতক সমষ্টি বের করতে বলছে। অসীমতক সমষ্টি কত? তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখেন, আপনি কিভাবে বের করবেন। প্রথম কথা হচ্ছে, প্রথম পদ a সমান হচ্ছে 0.7 দেওয়া আছে। আর এর মান 0.07, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আর এর মান পাওয়া যাবে, সাধারণ অনুপাতটা 0.7। দশমিক উঠে গেলে উপরে 10, এখানে দশমিক উঠে গেলে দশমিকের পরে একটা, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, 2টা শূন্য। 7 আর 7 কেটে গেল, এখানে 0 0 কাটছে, মানে 1/10 মানে 0.1। এখন আমি যদি বলি অসীমতক সমষ্টি আসলে কত, অ্যান্সার হচ্ছে a/1 - r। এর মান দেওয়া আছে 0.7, 1 - r মানে 1 মাইনাস 0.1, অর্থাৎ 0.7 ভাগ 0. আসতেছে 9, দশমিক উঠে গেল, তার মানে 7/9 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে ভাইয়া শুনেন, একটা মজা আছে, একটু মজাটা বলি, একটু মজা আছে, একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা একটু আমি বলি। এই অসীমতক সমষ্টি যেগুলো বের করা যায়, এটার একটা মজার ব্যাপার আছে, খুবই মজার। সে মজাটা হইল, এই যে অসীমতক সমষ্টি যাদের বের করা গেল, এটা দেখেন 7/9 না, এটা বের করা যাচ্ছে। এদের আপনাকে যখন আমি এই যে দেখেন পেইড ব্যাচে যখন পড়াই, তখন আরেকটু মানে ওই যে ডিটেলস পড়াইতে যে ওই জিনিসগুলো আসলে বলা হয়। আপনি দেখেন, আপনাদের এখানে বেসিক পড়াইলে সমস্যাটা কি, আমি তো চাই কি বেশিরভাগ জন উপকৃত হোক। তো বেসিক যখনই আমি পড়াইতে যাই, যে অনেক বড় বড় বেসিক পড়াইলাম বা, তখন দেখা যায় যে স্টুডেন্টের আর কনসেন্ট্রেশন থাকে না, ধুর আর এত বুঝতে ভালো লাগতেছে না, আরে ম্যাজিক দেন, খালি ম্যাজিক এটা বলেন। তো এতে করে হয় কি, মানে আমি যে কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, যেহেতু বেশি জনের কাছে পৌঁছাচ্ছে না, বেশি জন দেখতেছে না, তাহলে আমার কষ্টটা অতটা সফলতা পায় না। তাই অনেক সময় এই মজাগুলা এই টাইপের ক্লাসে আমি দেখাই না, কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন এই মজার বিষয়টা কীরকম, এই ধরনের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আপনার বাস্তব সংখ্যার মধ্যে পৌনপুনিক সংখ্যার নাম শুনছেন আপনারা? একটু আমি জানতে চাই, আপনার কি পৌনপুনিক সংখ্যার নাম শুনছেন? পৌনপুনিক সংখ্যার নাম শুনছেন? আমি একটু জানতে চাই, পৌনপুনিক সংখ্যার নাম শুনেছেন? ইয়েস অর নো, আমি একটু জানতে চাই। স্যার প্রকৃত ভগ্নাংশ হয় ম্যাক্সিমাম, নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনছি। এগুলো মূলত হচ্ছে সবগুলো আসলে পৌনপুনিক সংখ্যা, এবং পৌনপুনিক সংখ্যা কিন্তু অসীম দশমিক সংখ্যা, কিন্তু আসলে তার সেটাকে ভগ্নাংশে পরিণত করা যায়। বিষয়টা এরকম, এই 0.7, তারপরে আছে 0.07,
তারপরে আছে 0.007, তারপরে হবে হচ্ছে 0.307। এইটা আসলে জিনিসটা কি এরকম করে যে চলতেছে, এটা আপনি যোগ করেন, যোগ করলে আসলে জিনিসটা কি পাবেন, 0.7777। এইটা আসলে অ্যাকচুয়ালি এটা আসলে 0.7-এর উপরে পৌনঃপুনিক। আর পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে আনার একটা সিস্টেম হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে, মানে যেই সংখ্যাটা দেওয়া থাকে, মানে পুরা সংখ্যাটা মাইনাস হয় যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। এখানে তো পুরা 7-এর উপরে পৌনঃপুনিক আছে, সমস্যা নাই। ভাগ হয় দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক থাকে তয়টা 9, জয়টার উপর পৌনঃপুনিক থাকে না তয়টা 0। সেই জন্য এইটার অ্যান্সার কিন্তু চলে আসছে 7/9। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? কথাটা কি বুঝলাম? মানে এইটা কিন্তু পৌনঃপুনিক সংখ্যাই আসলে এইটাতে মান বের করা, ওটা কিন্তু মান বের করার একটা সিস্টেম আছে, পৌনঃপুনিক সংখ্যা বের করার একটা কিন্তু সিস্টেম আছে। যেমন এইটাই আপনি যদি চিন্তা করেন, এটা হচ্ছে 0.12, এটা হচ্ছে 0.0012, এটা হচ্ছে 0.4012। এইটা কিন্তু একটা পৌনঃপুনিক সংখ্যা আসলে। দেখেন আপনি যদি যোগ করেন 0.121212, মানে একই জিনিস রিপিটেশন আসলে সেটাকে বলি আমরা আসলে পৌনঃপুনিক সংখ্যা। 1 আর 2 এর বারবার করে রিপিটেশন আসতেছে, 1 আর 2 এর বারবার করে রিপিটেশন আসতেছে, এবং 1 আর 2 এর যে রিপিটেশন আসতেছে বারবার, এটা আমরা শিখবো, এটা আমরা বাস্তব সংখ্যায় যেয়ে শিখবো। এবং এই পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার সিস্টেম হচ্ছে পুরা সংখ্যাটা পুরাটা একবার লিখতে হয়, আর জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা মাইনাস যায়, দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা দিয়ে ভাগ যায়, তয়টা 9 দিয়ে ভাগ যায়, তার মানে 12/99 হবে আপনার অ্যান্সার। একবারেও আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন। এইটার জন্য আপনার বেসিক আরেকটু ডেভেলপ হইতে হবে, যে পৌনঃপুনিক সংখ্যা সম্পর্কে আপনার বেসিকটা আরেকটু ডেভেলপ করতে হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা হচ্ছে, বিষয় হচ্ছে এটা। এগুলো হচ্ছে মূলত পৌনঃপুনিক সংখ্যা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি বাস্তব সংখ্যার মধ্যে আবার পড়াবো। বাস্তব সংখ্যা যখন পড়াবো তাতে করে আপনাদের বেসিকটা আরও ডেভেলপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাদের লাস্ট 2টা পার্ট বাকি থাকলো, সেটা হচ্ছে সমান্তর এবং হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। সমান্তর এবং গুণোত্তর ধারা, সমান্তর ধারা এবং হচ্ছে গুণোত্তর ধারা। দেখেন ঠিক আছে, এটা আমরা ইয়ার সময় করব আবার। এখন আমাদের মেইন কোশ্চেন, তাই না, সমান্তর এবং গুণোত্তর ধারা, এইটাই আমরা এখন আসলে করা শুরু করব। সমান্তর এবং গুণোত্তর, যেহেতু আর বাকি গুলো আমাদের করা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু, আমি যেই কোশ্চেনগুলো করাচ্ছি সবগুলো কিন্তু আমার এই বইয়ের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের, এবং বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের 3rd এডিশনের মানে এখানে নাম্বারের সাথে ওই নাম্বারগুলো মিলে যাবে, যেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে এই স্লাইডের নাম্বারের সাথে ওই নাম্বারগুলো মিলে যাবে। তো আমি এখন চলে আসি আমাদের কোশ্চেনের মধ্যে, যে প্রথমেই আমরা চলে আসি সমান্তর ধারা। সমান্তর ধারার ক্লাস, অন্যান্য ক্লাস মানে আমরা সাধারণত যখন ক্লাস শুরু করি সাধারণত সমান্তর ধারা আগে করাই, তারপরে গুণোত্তর ধারা করাই, ওই সিরিয়ালি করাই। কিন্তু আজকের দিনে আমি যেটা করানো শুরু করছি, ইম্পর্টেন্ট বেসিসে যেহেতু করানো শুরু করছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিসিএসসি ইম্পর্টেন্ট বিশেষ ধারা, যেহেতু এখানে মেন্টাল অ্যাবিলিটি থেকেও এখানে কোশ্চেন আসে। সেকেন্ড ইম্পর্টেন্ট আমি মনে করেছি স্বাভাবিক ধারাবাহিক সংখ্যা, যেহেতু রিসেন্ট কালে অনেক অসীম ধারা থেকে কোশ্চেন আসে, তাই অসীম ধারাটা, এই 3টা জিনিসই আমরা আগে করছি। ঠিক আছে, অনেক আগে করছি। ওকে, তাই এইবার আমাদের আসলে প্রথম 2টা পার্ট, সেটা হচ্ছে সমান্তর ধারা এবং হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, চলে আসেন সবাই, লোকজন তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আওয়াজ দেন। সবাইকে এই যে যা যা শিখাইলাম ক্লিয়ার হয়েছেন? স্যার ক্লাস ভর্তি হলে 2 বছর থাকে। ওকে ওকে, এখন আসেন সমান্তর ধারার যে বিষয়টা। সমান্তর ধারা মানে সমান অন্তর থাকবে, কি বলেন দেখি? সমান থাকবে, অন্তর থাকবে। অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে হচ্ছে বিয়োগফল থাকবে। যেমন আপনাকে যদি বলা হয় 5 + 8 + 11 + 14 এরকম একটা ধারা যদি থাকে, তাহলে দেখেন এই ধারাটার এই ডান পাশে যেই মানে পরের পদ এবং আগের পদের যে বিয়োগফল, এইটা হচ্ছে 3, এখানেও এটার বিয়োগফল হচ্ছে 3, এখানেও এটার বিয়োগফল হচ্ছে 3। প্রত্যেকটার বিয়োগফল যেহেতু 3, তার মানে এদের মধ্যে সমান অন্তর বিদ্যমান, সমান অন্তর থাকে। এই যদি সমান অন্তর যদি থাকে, এই সমান অন্তর থাকে, তাদেরকে আমরা বলি সমান্তর ধারা। সমান্তর ধারা অথবা সমান্তর অনুক্রম, এগুলাকে আমরা বলি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। এখন কাহিনী হলো যে এখানকার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। শুনেন, যদি আপনার কোনো সময় পদ বের করতে হয়, পদের সংখ্যা, যে কত নাম্বার পদ এত, বা এখানে মোট কয়টি পদ আছে, এই পদ সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করি n দ্বারা। পদ সংখ্যা বের করার একটা খুবই সহজ উপায় হচ্ছে, শেষ পদকে আমরা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তাকে অন্তর দিয়ে ভাগ করব, অন্তর মানে ডি দিয়ে ভাগ করব, এবং তার সাথে 1 যোগ করব।
তার সাথে 1 যোগ করে দিব, তাহলেই আমার ওইখানে মোট কয়টা পদ আছে সেটা বের হয়ে যাবে, কয়টা পদ আছে। কিন্তু আমাকে যদি বলে এত নাম্বার পদ কত, আমাকে যদি বলে যে 20তম পদ কত, তখন nতম পদের আমরা ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করব, a + n - 1 × d, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আমরা এই দুইটা জিনিস যদি প্রথমত আমরা জানি, তাহলে তম পদের কাহিনীর অঙ্কগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। যদিও শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েও অঙ্ক করা যায়, যেমন নিচের ফর্মুলাটা দিয়ে সব অঙ্কই করা যায়, মানে তম পদের অঙ্কগুলো সবগুলোই করা যায়। তবে আপনাদের প্রতি সাজেশন হইল, যদি আপনার পদের সংখ্যা বের করতে হয় বা কয়টি পদ আছে বা কততম পদ এত, এই টাইপের জিনিস বের করতে বললে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ d + 1 ইউজ করবেন, আর nতম পদের ফর্মুলা a + n - 1 × d ইউজ করবেন। যেমন যদি আমার কাছে বলে যে 5 + 8 + 11 + 14 ধারাটির কততম পদ, এই কততম পদ যখনই বলবে তার মানে বুঝে নেবেন এখানে আপনার n এর মান বের করতে বলছে। আমাকে বলে নাই যে এততম পদের মান কত, এটা বলে নাই। কততম পদ মানে এখানে পদ মানে কততম পদ যখনই বলবে তখনই আপনি বুঝবেন এটা n এর মান বের করতে বলছে, যে এইটা আসলে আমি যদি বলি nতম পদ, তাহলে কত নাম্বার পদ হচ্ছে এত, তার মানে n এর মান। আর n এর মান বের করতে চাইলে 302কে দিব লাস্ট শেষ পদ, বিয়োগ দিব প্রথম পদ হচ্ছে 5, ভাগ দিব d, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স যেহেতু 3 করে আছে, তার মানে d এর মান হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে যাব। তার মানে 297 ভাগ 3 প্লাস হচ্ছে আমাদের 1, অর্থাৎ 3 9 27, 3 9 27 প্লাস 1 মানে আমাদের আস্তে আস্তে 100। তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 100তম পদ। ক্লিয়ার কি ক্লিয়ার না আমি একটু জানতে চাই, সবাই কি ক্লিয়ার হয়েছি? লোকজন তাড়াতাড়ি শেয়ার দেন, শেয়ার দিয়ে শেয়ার ডান কথাটা লিখেন, সবাই শেয়ার ডান কথাটা লিখেন, আমি একটু দেখি কারা কারা শেয়ার দিচ্ছেন। যারা যারা শেয়ার দিয়ে দিচ্ছেন শেয়ার ডান কথাটা লিখে দেন। মানে ক্লাস নিতে, মানে ক্লাস যখন আমি নিব সবাইকে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তারপরে কারণ এঙ্গেজ না থাকলে আমি একাই বকবক করে যাচ্ছি, আমি কিন্তু মোটিভেশন পাবো না। তাহলে ওই যে বলছি, না হলে আমাকে রেকর্ডিং ক্লাস আপলোড করে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আপনারা লাইভ ক্লাস চান সেহেতু অবশ্যই এঙ্গেজ থাকতে হবে। দেখেন 3-এর পরে 6, তারপরে 9, কততম পদ? 33। কততম পদ বলছে, কয় নাম্বার পদ, মানে n এর মান বের করতে বলছে। আর n এর মান বের করতে চাইলে আমরা শেষ পদ হচ্ছে 33 বিয়োগ প্রথম পদ হচ্ছে 3, ভাগ দিব d, মানে প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স যেহেতু 3 করে, 6 থেকে 3 বিয়োগ করলে 3, ভাগ 3 প্লাস হচ্ছে 1, মানে 30 ভাগ 3 প্লাস 1, অর্থাৎ 10 প্লাস 1 মানে 11, তার মানে আমাদের 11 নাম্বার পদ, অর্থাৎ আমাদের আসবে এটা 11 নাম্বার পদ। সবাই ক্লিয়ার? বুঝছি? অস্থির। ওকে, সুন্দর। এটা একটু অ্যান্সার দেন দেখি, ধুমধাম করে অ্যান্সার দেন। বলছে 1-এর পরে আছে 3, তারপরে আছে 5, এটার কত নাম্বার পদ? 383 হবে। কত নাম্বার পদ? তাহলে n এর মান কিভাবে বের করব? শেষ পদ 383 বিয়োগ প্রথম পদ হচ্ছে 1, ভাগ d, মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে 2 করে, প্লাস হচ্ছে 1, তার মানে 382 ভাগ 2 প্লাস হচ্ছে 1, অর্থাৎ 19 দুগুণে 38, 1, তার মানে আমাদের আস্তে আস্তে 192, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে কত? 192। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 192। বুঝছি? ক্লিয়ার? যেমন আমাদের এখানে বলছে এই ধারাটিতে মোট কতটি পদ আছে, একটু অ্যান্সার দেন সবাই একটু 4 নাম্বার লিখে অ্যান্সার দেন, যে 4-এর A B C D, 4-এর A হবে, B হবে, C হবে নাকি D হবে? অ্যান্সার দেন সবাই। ওকে, ঠিক আছে। 4 নম্বরে কি হবে? এই ধারাটিতে মোট কয়টি পদ আছে, মানে n এর মান নির্ণয় করতে বলছে। ধারাটার শেষ পদ হচ্ছে 140, প্রথম পদ হচ্ছে 20, ভাগ d, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে 5 করে, তাহলে ভাগ 5 প্লাস হচ্ছে 1, তার মানে 120 ভাগ 5 প্লাস হচ্ছে 1, তার মানে 120কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 4 5 হচ্ছে 20, তার মানে 24 আর 1 মান মিলে আমাদের আসবে 25টা পদ আছে। তার মানে আমাদের এখানে কয়টা পদ আছে বলেন তো? 25টা পদ আছে। ক্লিয়ার? বুঝছি? এইবার আমি বলছি আরেকটা জিনিস। এইবার বলছি এততম পদটি কত, মানে n-তম, মানে n এর মান এখানে দেওয়া আছে। এইবার পদের মানটা চাইছে, এখানে কিন্তু শেষ পদ দেওয়া নাই,
এটা কিন্তু শেষ পদ এখানে দেওয়া নাই। আপনাকে বুঝতে হবে যে এইখানে যখন এতটিতে মোট কয়টি পদ আছে, তার মানে এটা শেষ পদ দেওয়া আছে। কোন পদ এত, তার মানে এটাও শেষ পদ দেওয়া আছে। কততম পদ এত, এটা তো শেষ পদ দেওয়া আছে। কিন্তু যখন বলছে এততম পদ কোনটা, এটা বলছে এততম পদ, 29 তো আর শেষ পদ না, এততম পদ কোনটি, তখন আমরা ফর্মুলায় চলে যাব এন তম পদের ফর্মুলা। এন তম পদের ফর্মুলায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটা একটু তাড়াতাড়ি লিখতে পারতে হবে। কীরকম? প্রথম পদ তো এক দেওয়া আছে, তার সাথে যোগ যাবে এন মাইনাস ওয়ান, মানে কি এন মাইনাস ওয়ান মানে যত নাম্বার পদ বলবে তার সাথে এক কম। 29 যদি বলে এখানে লিখবো 28, গুণন হচ্ছে ডি, প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স আছে 3 করে, ডি এর মান আসলে এখানে 3 করে, মানে জয় নাম্বার পদ বলবে তার চেয়ে এক কম লিখবো, কারণ এন মাইনাস ওয়ান আছে। মানে এন যদি 29 হয় তাহলে এন মাইনাস ওয়ান মানে তো 28, তাহলে 28 ইন্টু 3, তাহলে 3 28 যেহেতু আমাদের 84, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে 85। তার মানে আমাদের 29তম পদ হয়ে যাবে 85। হ্যাঁ, কমেন্ট সেন্ড হচ্ছে, কমেন্ট সেন্ড হচ্ছে, আপনি কোনো টেনশন করেন না, আপনার কমেন্ট সেন্ড হচ্ছে। আচ্ছা বলেন এটার কি হবে, ধুমধাম করে বলেন। এটার বলেন তো, 6 এর ক খ গ ঘ কোনটা অ্যান্সার হবে? 6 এর ABCD কোনটা অ্যান্সার? মানে আমাদের এনতম পদের ফর্মুলা কি বলেছি? এনতম পদের ফর্মুলায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মানে প্রথম পদ মানে 1, এন মাইনাস ওয়ান মানে এনতম পদই বলেছে, তার মানে কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কত? ডি মানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 করে, তার মানে 1 প্লাস 4n মাইনাস হচ্ছে 4, তার মানে -4 প্লাস 1 দিলে যেহেতু -3 আসে, তার মানে 4n - 3 আমাদের আসলে অ্যান্সার হবে। দেখেন বুঝছেন কিনা ভাইয়া? বুঝছেন সবাই? ক্লিয়ার? তো আমাকে জানান। সূত্র আমাদের দুইটা, যদি তম পদের মানটা বের করতে বলে, মানে শেষ পদের মান বা এততম পদের মান, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যদি বলে এখানে পদ আছে কয়টা, তাহলে হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, এই আর কি কাহিনী। সূত্র আমাদের এখানে দুইটাই, ঠিক আছে? এইবার আসেন যে BCS স্পেশাল কোশ্চেন। BCS স্পেশালি যেই টাইপের কোশ্চেন দেয়, আপনি শুধু সূত্র জানলেও অ্যান্সার করতে পারবেন না, মানে খেলা সেখানেই শেষ না। তার মানে কি আপনাকে আরও ডেপথে যাইতে হবে। BCS এর প্রিপারেশন শুধু প্রাইমারির প্রিপারেশনের মতো BCS এর প্রিপারেশন নিলে হবে না। BCS এ অবশ্যই ডেপথে ঢুকতে হবে। আপনার প্রাইমারিতে এই টাইপের কোশ্চেন আসবে না, কিন্তু BCS প্রাইমারিতে এইটা কোশ্চেন আসতে পারে, এটা কোশ্চেন আসতে পারে, কিন্তু BCS এ কিন্তু এইটা বা এর চেয়ে কঠিন টাইপের কোশ্চেন আসবে। কি কোশ্চেন দেওয়া আছে? একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর দেওয়া আছে 10 এবং 6 নাম্বার পদ দেওয়া আছে 52 এবং 15তম পদ কত? অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কঠিন না, কিন্তু খালি সূত্র বসাই দিলেই হবে না, আপনার মাথা খাটাইতে হবে। কিরকম? সমান্তর অনুক্রমের অন্তর দেওয়া আছে 10, মানে ডি এর মান দেওয়া আছে 10, 6 নাম্বার পদটা দেওয়া আছে, 6 নাম্বার পদটি দেওয়া আছে 52, তার মানে এ প্লাস 6 নাম্বার বললে আমরা বলবো 5d, এ প্লাস 5d এর মান আসলে আমাদের 52। এখানে যেহেতু এর মান আমরা ডি এর মান যেহেতু 10 পেয়ে গেছি, তাহলে এ প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের 10 মানে হচ্ছে 5d, এ প্লাস হচ্ছে 5d না, এ প্লাস 5d লিখি, বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে নাহলে। আচ্ছা এটা অনেকেই বুঝতেছে না, 6তম পদ মানে কি আসলে? আমরা এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি যে ছিল, তাহলে আমাদের সূত্র কি? এ মানে কি? এ 6 নাম্বার পদ যদি এটা বলি, তাহলে 6 - 1, 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 - 1 ইন্টু ডি, আসে কিনা? এবং ডি এর মান তো আমাদের আবার দেওয়াই আছে 10, তার মানে এ প্লাস কত হয়? 5 গুণন 10 মানে কত? 50, তার মানে এ প্লাস 50, এটার মান কত দেওয়া আছে? এ প্লাস 50 এর মান কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 52, তাহলে এর মান কত হবে? 2। বুঝছি কিনা একটু আমি জানতে চাই, এটা কি বুঝলাম? এটা বুঝি নেই, এর মান কি 2, এটা কি বুঝছি? বুঝি নেই, এর মান হবে 2, এটা বুঝছি। ভালো করে খেয়াল করেন, মনোযোগ দেন। সাধারণ অন্তর মানে এটা কিসের মান? ডি এর মান না? ডি এর মান না? ডি এর মান তো। আচ্ছা 6তম পদ, এটার ফর্মুলা কি? এ প্লাস 6 - 1 ইন্টু ডি, এ প্লাস n - 1 ইন্টু ডি, এটার মান দেওয়া আছে 52, তাহলে এ প্লাস 6 - 1 মানে তো 5, আবার ডি এর মান তো 10, তাহলে 5 গুণন 10 মানে কি হয়ে যায়? 50, 50 ইকুয়াল যদি 52 হয়, তাহলে এ এর মান কত হয়ে যায়? 52 থেকে 50 গেলে 2 হয় কি না? এখন বলছে 15তম পদ কত, তাহলে 15তম পদ কি হয়?
15তম পদের মান কি হয় যে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ মানে হচ্ছে 2, তাহলে 15 মাইনাস 1 মানে 14, আর ডি মানে তো 10 দেওয়াই আছে, তাহলে 140 আর 2 মিলে কত হবে 142, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 142। কথা কি বুঝলাম কি বুঝলাম না একটু আমাকে জানান, সবাই যদি বুঝে থাকি ক্লিয়ার কথাটা লিখেন। এটা কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো আমি আবার বলি, আপনারা যখন এই অঙ্কগুলা করবেন তখন মাথা একটু ফাস্ট কাজ করতে হবে। কীরকম? বারবার করে করে, এমন না যে আজকে আপনি করলে আজকে মাথা ফাস্ট কাজ করবে, তা না। এইটা ডি এর মান প্রশ্নের মধ্যে লিখছেন মনে করেন, যখনই আপনি এটা দেখবেন যে 6 নাম্বার পদ, তখনই আপনি বুঝবেন যে a প্লাস হচ্ছে 5d। কথাটা বুঝেন নাই মনে হয়। কারণ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কথাটার অর্থই হচ্ছে এনের ভ্যালু 6 হলে 6 মাইনাস 1 মানে 5d। আমার যখনই 15 নাম্বার পদ চাইছে তার মানে আমি বুঝবো a প্লাস হচ্ছে 14d। এই কথা কি বুঝছি? মানে ওখানে 15 থাকলে এখানে 14 দিব, এখানে 6 থাকলে এখানে 5d দিব। এই কথা কি বুঝলাম? ইয়েস অর নো? বুঝছি। আচ্ছা, a প্লাস 5d এইটার মান দেওয়া আছে মনে করেন 52, আবার ডি এর মানটা আপনার ওখানে দেওয়া আছে 10, তাহলে 5 আর 10 মিলে 50, তাহলে এর মান হচ্ছে 2। মুখস্থ একবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল। এর মান যদি 2, ডি এর মান যদি 10 এখানে বসায় দেন, তার মানে 2 আর আমি 10 দিয়ে যদি গুণ করি 142, আপনার তাহলে 30 সেকেন্ডও সময় লাগবে না। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার না ভেজাল আছে? আমি একটু জানতে চাই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার? মানে কিভাবে করে অ্যাপ্রোচ নিতে হয় সেটা বুঝতে হবে। আপনি যদি বারবার করে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি করেন তাহলে তো সময় অনেক বেশি যাবে। মানে ইভেন আমরা যখন সমান্তর ধারা লিখি, সমান্তর ধারা লিখার সিস্টেমও কিন্তু এইটাই। একটা সমান্তর ধারা সাধারণ সমীকরণ হচ্ছে এ, প্রথম পদ হচ্ছে এ, এর পরের পদ হচ্ছে এ প্লাস ডি, মানে সাধারণ অন্তরটা যোগ গেছে। এর পরের পদটা হচ্ছে এ প্লাস আরেকটা ডি যোগ গেছে, মানে টুয়াইস ডি হয়েছে। তারপরের পদটা হয়েছে এ প্লাস আরও একটা ডি যোগ গেছে, মানে থ্রাইস ডি হয়েছে। এইভাবে করে করে চলতেছে। এটাই হচ্ছে একটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এইটা তো প্রথম নাম্বার পদ, এইটা তো প্রথম পদ, এইটা তো 2 নাম্বার পদ, দ্বিতীয় পদ, এইটা তো তৃতীয় পদ, এইটা তো চতুর্থ পদ। এই জায়গার দিকে তাকাইলেই বুঝতে পারবেন জয় নাম্বার পদ। এখানে জয় নাম্বার পদের কথা বলতেছি, যে আমি যদি বলি 3 নাম্বার পদ তাহলে এখানে দেখেন 2d আসছে, আমি যদি বলি 4 নাম্বার পদ তাহলে এখানে 3d আসছে। আমি বলছি 2 নাম্বার পদ, ডি এর সাথে 1 আসছে, কিছু নাই মানে 1। বিষয়টা এরকম না? তার মানে আমরা বুঝতেই পারি, আমি যদি এখানে বলি n নাম্বার পদ, n তম পদ, তাহলে আসবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মানে যত নাম্বার পদ বলবো তার চেয়ে 1 আসলে কমই আসবে। কথা কি বুঝলাম কি বুঝলাম না? কথা কি বুঝছি? কথাটা বুঝলাম? এইখান থেকে আপনার এই বিষয়টাই, হ্যাঁ, এই বিষয়টাই আমরা আসলে এখানে অ্যাপ্লাই করছি। যদি খুব তাড়াতাড়ি আমরা করতে চাই, 6 নাম্বার পদ বললে কোনো কথা নাই, a প্লাস আসলে 5d এর মানই আসলে 52। তার মধ্যে ডি এর মান যেহেতু 10, তাহলে 5 10 50 হলে এর মান আসলে 2। আমাদের 15 নাম্বার পদ বললে a প্লাস আসলে 14d, মানে একটা পদ কম করলেই আসলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি আমরা যোগফলের ক্ষেত্রে। এইবার আমরা আসতেছি যোগফল। এখন দেখেন, সমান্তর ধারার যে যোগফল যে আছে, যোগফলের ক্ষেত্রে যদি আমরা বলি যোগফলের কথা, সমান্তর ধারার ক্ষেত্রে যোগফলের ক্ষেত্রে যদি পদের মান দেওয়া থাকে, আপনি যোগফলের নর্মালি সূত্র হচ্ছে সমষ্টির সূত্র আর কি। সমষ্টির যে সূত্রটা সেটা এস সমান হচ্ছে n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে নর্মালি আমাদের সূত্র। যদি আপনার এখানে পদসংখ্যা বা n এর মান যদি আপনি জেনেই যান, হ্যাঁ, n এর মান যদি জেনেই যান, এইটা ফর্মুলা ইউজ করতে পারেন। এছাড়াও সমষ্টির আরেকটি সূত্র আছে, সমষ্টির আরেকটি সূত্র ইউজ করাও যেতে পারে, না করলেও সমস্যা নাই। সমষ্টির আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। প্রথম পদ এবং শেষ পদ আমরা যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করে তাকে n দ্বারা আমরা গুণ করব। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। এটাও একটা আমাদের সমষ্টির সূত্র আছে। মানে দুইটাই ইউজ করা যায়, তবে এইটা হচ্ছে নর্মালি আমাদের সূত্র। দুইটাই ইউজ করা যায়, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। তবে যাই বলেন না কেন, আপনাকে যদি n এর মান দেওয়া থাকে তাহলে অঙ্কগুলো সহজ, n এর মান দেওয়া না থাকলে আপনার জন্য অঙ্কগুলো কঠিন। কীরকম আপনাকে আমি বলি, দেখেন, মনে করেন আমি একটু কোশ্চেনে যাই, তাহলে বোঝা যাবে। আমি আগে এমন কোশ্চেন দেই, আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন,
যদি আপনার কখনো এরকম থাকে এই ধারাটি 17টি পদের মান কত, 17টি পদের মান মানে কি আসলে, এখানে n এর মান হচ্ছে 17, মানে পদের সংখ্যা আছে 17টা, তাহলে আপনি সূত্র একেবারে ডিরেক্টলি n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি বসাই দিলেই আপনার কিন্তু অ্যান্সার শেষ। কেন? আপনি সব কিছুরই মান জানেন, n মানে 17 ভাগ হচ্ছে 2, টুয়াইস a মানে 2 ইন্টু প্রথম পদ 2 ইন্টু হচ্ছে 5 প্লাস n-1, যেহেতু 17 বলছে n-1 মানে 16 ইন্টু ডি, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে 4 করে, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আসলে 4 করে। আপনি জাস্ট মুহূর্তের মধ্যেই অ্যান্সারটা বলে দিতে পারবেন যে 10 আর 4 16 64, 64 আর 10 মিলে আসতেছে 74, আলটিমেটলি 37 দিয়ে গুণ হবে, 37 গুণ 17, 37 আর 17 গুণ করলে আমাদের যত আসে 37 গুণ 17, 7 সাথে 49, 3 সাথে 21 আর 4 হচ্ছে 25, 7 কে হচ্ছে 7 আর হচ্ছে 3 কে হচ্ছে 3 মানে 9, এখানে আসে 2 629 আসে। তার মানে এটা আসবে হচ্ছে গ নাম্বারটা, গ নাম্বার হচ্ছে 629, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই বিষয়টা কি আসলে, এই বিষয়টা হচ্ছে আমাদের যদি পদের সংখ্যা যদি আমার দেওয়া থাকে তাহলে আমি ডিরেক্টলি n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি একবারেই আমরা ইউজ করে আমরা অ্যান্সার বলে দিতে পারবো যদি পদের সংখ্যা যদি আমার দেওয়া থাকে। যেমন এই যে পদের সংখ্যা দেওয়া আছে, পদের সংখ্যা বলে দিছে এইটা, তাহলে পদের সংখ্যা যদি বলে তাহলে 29টি পদের সংখ্যা বের করতে বলছে, তাহলে সূত্র কি n/2, আমাদের সূত্রটা বলেন n/2 টুয়াইস a প্লাস 2 ইন্টু প্রথম পদ, 2 ইন্টু প্রথম পদ মানে 2 গুণন 11 মানে 22, একবারে লিখি 22 প্লাস n-1, তার 29 মাইনাস 1 মানে হচ্ছে 28 গুণন ডি মানে এই প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স আছে 7 করে। কথা কি বুঝলাম? এই কথা বুঝলাম কি বুঝলাম না একটু আমাকে অ্যান্সার দেন। সবাই কি বুঝতেছেন? ভালো করে বলেন। n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র কি মুখস্থ করছেন? n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র মুখস্থ থাকলে অঙ্ক করতে কোনো সমস্যা নাই। 29টা পদ আছে, 29/2 টুয়াইস a মানে 2 ইন্টু প্রথম পদ মানে হচ্ছে 21 11 দুগুণে 22, n-1 মানে 29 থাকলে এটা হবে 28 ইন্টু ডি মানে হচ্ছে প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স আছে 7 করে, তার মানে 29/2 গুণন আসতেছে আমাদের এখানে কত আসে, এখানে আসে 7 8 56, 7 দ্বিগুণে হচ্ছে 14 আর 5 19 প্লাস আসতেছে 22, অর্থাৎ আমাদের আসে 218, তার মানে এটার সাথে যাবে 218 গুণ, কাটাকাটি করলে আমাদের আসবে 109, তাহলে 109 গুণন 29 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? 109 গুণন 29 হবে আমাদের অ্যান্সার। নয় 9 হচ্ছে 81 1, 9 কে 9, 9 দুগুণে 18 2, তার মানে 1 6 1 3 3 1 3 1 6 1 মানে গ নাম্বারটা অ্যান্সার, তো অ্যান্সার হবে গ নাম্বারটা। ঠিক আছে, ওকে। এখন শুনেন, এখন কথা হচ্ছে যদি আপনার কাছে আপনার ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন শেষ পদ দেওয়া নাই, হ্যাঁ আপনার শেষ পদটা মানে পদের সংখ্যাটা দেওয়া নাই, পদের সংখ্যা দেওয়া না থাকলে আপনাকে পদের সংখ্যা বের করে নিতে হবে এবং পদের সংখ্যা বের করে নেওয়ার পরে আপনি যে কোনো সূত্র ইউজ করতে পারবেন, পদের সংখ্যা বের করে আপনি যে কোনো সূত্র ইউজ করতে পারবেন। যেমন দেখেন এইখানে শেষ পদ দেওয়া আছে কিন্তু পদের সংখ্যা n এর মান দেওয়া নেই, তাহলে n এর মান আগে বের করে নেবেন। n এর মান কি জানি, শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 36 মাইনাস প্রথম পদ ভাগ ডি মানে হচ্ছে 3 প্লাস হচ্ছে আমাদের 1, এই যে এইটা পদের সংখ্যা আপনি বের করে নিলেন যে 33/3 প্লাস হচ্ছে 1, অর্থাৎ আমাদের 11 আর 1 হচ্ছে 12, তার মানে পদের সংখ্যা হইল 12। এই পদের সংখ্যা যদি 12 হয়, পদের সংখ্যা যদি আমার 12 হয় তাহলে আমাদের সমষ্টির সূত্র কি হবে? আমি বলছি সমষ্টির সূত্র দুইটাই করা যায়, আপনি ইচ্ছা করলে প্রথম পদ যোগ শেষ পদ মানে 3 যোগ 36/2 ইন্টু পদের সংখ্যা করা যাইতে পারে, এটা করা যাইতে পারে, ঢুসুম করে 6, তার মানে 39 গুণন 6 আমি করে দিয়েও অ্যান্সার করে দিতে পারি, 6 9 54 আর 3 6 হচ্ছে 18, 18 আর 5 23 মানে আমাদের আস্তে আস্তে 234, এভাবে করতে পারি। অথবা সমষ্টির আমরা সূত্র যদি n এর মান পেয়ে যাই, আমরা সমষ্টির সূত্র নর্মাল সূত্রটাই n/2, n এর মান যেহেতু 12 তার মানে 12/2 ইন্টু টুয়াইস a মানে 2 ইন্টু 3 মানে 6 প্লাস n-1, n-1 মানে 12 মাইনাস 1 মানে 11 ইন্টু ডি মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে 3 করে, তার মানে এখানে আস্তে আস্তে কাটাকাটি করলে 6 আর এখানে গুণ যাবে 3 করে 33, 33 আর 6 হচ্ছে আমাদের 39, তার মানে 39 গুণন 6 করলে আমাদের চলে আসতেছে 234, এইভাবে করেও করা যেতে পারে।
দুটোই করা যায়, কোনো সমস্যা নাই। আলটিমেটলি আলটিমেটলি কি হবে, আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে আপনি এন এর মানটা বের করে ফেলবেন। এন এর মান বের করে ফেললে আপনার জন্য অঙ্ক অনেক সহজ। আচ্ছা, বিসিএস এ কোনটা জানি কোশ্চেন আসছে এটা, যেমন এখানেও এন এর মানটাকে বের করে ফেলবেন, মানে 81 মাইনাস হচ্ছে 1 ভাগ, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 করে আছে, ভাগ ডি প্লাস হচ্ছে 1, তার মানে 80কে 4 দিয়ে ভাগ করলে 20, 20 প্লাস 1 মানে 21। তাহলে এন এর মান যেহেতু 21, এখন সমষ্টি বের করব এন বাই 2 টোয়াইজে মানে 2 গুণন 1 মানে 2 প্লাস 21 মাইনাস 1 মানে হচ্ছে 20 গুণন ডি, ডি মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে 4 করে, অর্থাৎ 21 ভাগ 2 ইন্টু আসতেছে 4 20 80 আর 1 হচ্ছে 81, 4 80 আর 2 হচ্ছে আমাদের 82, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 41, তার মানে 41 গুণন 21 হবে আমাদের অ্যান্সার। 21 গুণন 41, 21 গুণন 41, তার মানে 1 0, এখানে 2, 4 দুগুণে হচ্ছে 8, তার মানে 1 6 8, তার মানে 861 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? এই আর কি কাহিনী। আচ্ছা, এইখানে অনেক সময় যে কোশ্চেনটা আসে আরেকটু ডেপথে যেয়ে কোশ্চেন করে, অনেক সময় আরেকটু ডেপথে যেয়েও আমাদের এখানে কোশ্চেনগুলো হয়। কীরকম কোশ্চেন হয়, যেমন আমি একটু বলি, এগুলো তো করালাম। এই যে দেখেন 38তম বিসিএস এর কোশ্চেনটা দেখেন, এখানে বলছে যে একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদ, ওরা আসছে, কলিকা আসছে, একটু ফোন দেন দেখি। আচ্ছা, পঞ্চম পদ মানে হচ্ছে এ প্লাস হচ্ছে 4D, এ প্লাস 4D এর মান দেওয়া আছে হচ্ছে 18। দেখেন আমি বলছি পঞ্চম পদ বললে কি এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং যেহেতু পঞ্চম পদ বলেছে এ প্লাস হচ্ছে 4D, এইটার মান হচ্ছে 18। আবার বলছে 5টি পদের যোগফল হচ্ছে 75। 5টি পদের যোগফল মানে কি n/2, তার মানে 5/2 টোয়াইস এ প্লাস n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 ইন্টু ডি, এইটার মান আসলে আমাদের বলেছে হচ্ছে 75। এইখান থেকে প্রথম পদটি কত এটা বের করতে। আচ্ছা, আপনি প্রথমে যেই কাজটা করতে পারেন যে এইখান থেকে আমি যদি একটা 2 কমন নেই, তাহলে আসবে এ প্লাস হচ্ছে টোয়াইস ডি, এইটা এর মান আসতেছে হচ্ছে আমাদের 75। এই 2 আর এই 2 কাটা গেল, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস টোয়াইস ডি এর মান 75 ভাগ হচ্ছে 5, 75কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 5 হচ্ছে 25 মানে 15। তার মানে আমরা এইখানে দুইটা জিনিস পাচ্ছি। কি কি জিনিস পাইলাম ভালো করে দেখেন, এ প্লাস হচ্ছে টোয়াইস ডি এর মান হচ্ছে আমরা পেয়েছি 15, আর এ প্লাস 4D এর মান পেয়েছি আমরা হচ্ছে আমাদের 18। এখন আমরা যদি এখান থেকে প্রথম পদ বের করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের ডি আর ডি কাটা দিতে হবে। ডি আর ডি কাটা দিতে হইলে এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসবে টোয়াইসে, মানে পুরোটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে আমাদের কি হবে, টোয়াইসে প্লাস 4D ইকুয়াল হয়ে যাবে 30। এইবার যদি উপরেরটা থেকে আমি নিচেরটা বিয়োগ করি, তাহলে এইটা কাটা যাবে, এই যে ডি আর ডি কাটা যাবে, তাহলে আমাদের এ এর মান চলে আসবে হচ্ছে 12। দেখেন এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুন্দর একটা কোশ্চেন, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। বিসিএস কোশ্চেন আসবে এই টাইপের, ভালো করে বুঝেন। বিসিএস কোশ্চেনে এই টাইপের কোশ্চেন আসার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি। আবার বলে দিচ্ছি, ভালো করে দেখেন, ভালো করে মনোযোগ দেন। অঙ্ক কিন্তু সময় লাগবে তা না, আমি বুঝাইতে যত সময় লাগতেছে আপনার করতে এত সময় লাগবে না যদি পারেন। আপনার যদি মাথায় থাকে পঞ্চম পদ মানে এ প্লাস 4D, আপনি বুঝেন এ প্লাস 4D এর মান হচ্ছে 18, এইটা আপনি জাস্ট মুহূর্তের মধ্যেই পেরে গেলেন। আপনার যদি থাকে যোগফলের সূত্র তো n/2, যেহেতু 5টি পদ বলেছে তার মানে 5/2 টোয়াইস এ প্লাস n মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 মানে 4D, এইটার মান আমি যদি পেয়ে যাই, আমাদের মান দেওয়া আছে মনে করেন এখানে হচ্ছে 75, আমি এইখান থেকে ইভেন টোয়াইস এ প্লাস 4D এর মান যদি এখান থেকে বের করি, তাহলে 75 গুণন 2 ভাগ হচ্ছে 5, এইভাবে করেও করতে পারি। তাহলে 5 15 যেহেতু 75, তার মানে 15 দুগুণে 30 আছে, তার মানে আমরা বলতে পারি যে টোয়াইস এ প্লাস 4D এর মান হচ্ছে 30, আর এ প্লাস 4D এর মান হচ্ছে আমাদের 18। তার মানে এই উপরেরটা থেকে নিচেরটা যদি আমি বিয়োগ করি, তাহলেই আমরা এর মান পেয়ে যাব 12। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? ইয়েস অর নো একটু জানান আমাকে, কথা কি বুঝছি? ভালো করে বলেন, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি?
ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা গুণোত্তর ধারার কথাও আমরা বলতে পারি। আচ্ছা, আচ্ছা, আজকে আর গুণোত্তর ধারার সম্পর্কে আর আমি, যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে আজকের ক্লাসটা, আমি গুণোত্তর ধারা সম্পর্কে জাস্ট 2টা জিনিস আমি বলে রাখি। গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন যে গুণোত্তর ধারায় আপনি যদি এইভাবে চিন্তা করেন, প্রথম পদ এ দেওয়া আছে, তারপরেরটাকে এ এর সাথে আর গুণ করলে আমি দ্বিতীয় পদ পাবো, তারপর আরও একটা আর গুণ করলে হয়ে যাবে আর স্কোয়ার, তারপর আরও একটা আর গুণ করলে হয়ে যাবে আর কিউব। এইভাবে করে একটা গুণোত্তর ধারার যদি আমি এনতম পদের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এনতম পদের মানটা হবে, দেখেন, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ, এটা হচ্ছে 5 নাম্বার পদ। তার মানে এইভাবে করে যদি আমরা যাই, তাহলে 4 নাম্বার পদে যা দেখতেছি এখানে কিউব আছে, 3 নাম্বার পদে স্কোয়ার আছে। তার মানে এন নাম্বার পদ যদি আমি বলি, এনতম পদের কথা যদি বলি, তাহলে এ আর টু দি পাওয়ার হবে n-1। কেন? এখানে জয় নাম্বার পদ দেখতেছি, তার চেয়ে এখানে পাওয়ারটা একটা কম আছে, এখানে 3 নাম্বার পদে এখানে 2 আছে, দ্বিতীয় পদে এখানে কিছু নাই, মানে 1 আছে। তার মানে এনতম পদে n-1 হবে। কথা কি বুঝছি? কথা বুঝলাম? এটা কিন্তু n-1 হবে, এ আর টু দেবে। সেই জন্য আমরা বলে দেই যে এনতম পদের ফর্মুলা হচ্ছে, এনতম পদের ফর্মুলা হচ্ছে এ আর টু দি পাওয়ার হচ্ছে n-1। এটা হচ্ছে এনতম পদের ফর্মুলা এইটা। এবং সমষ্টির যে ফর্মুলাটা আছে, সমষ্টির ফর্মুলা হচ্ছে s সমান a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভিশন হচ্ছে 1 - r। এটা যদিও আগেকার বইগুলোতে আর এর মান <1 হলে এই ফর্মুলা দেওয়া ছিল, <1 হলে এটা আগে দেওয়া ছিল, এটা পরে দেওয়া ছিল। এইটার আসলে কোনো শর্তের প্রয়োজন নাই, এখনকার বইয়ে এটা ঠিক করা আছে, একটাই সূত্র দেওয়া আছে এখনকার নবম শ্রেণীর বইয়ে। হ্যাঁ, এখনকার বইয়ে ঠিক দেওয়া আছে, একটা সূত্রই আসলে 2টা সূত্র। মানে আগেকার কত গাধার মতো আসলে 2টা সূত্র করে লেখা থাকতো, যে r টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1 যদি r এর মান <1 হয়, আবার এইভাবে দেওয়া থাকতো, মানে 2টা শর্ত দেওয়া থাকতো, 1 - r হইতো। এটা বইয়ে দেওয়া থাকতো, তাই আমরাও দিতাম। কিন্তু আসলেই আপনি যদি এখানে একটা মাইনাস কমন নেন, এখানেও মাইনাস কমন নেন, তাহলেই তো আপনি উপরেরটা পেয়ে যাবেন। মানে এখানে 2টা সূত্রই আসলে একই সূত্র, মানে একটা মাইনাস উপরে নিচে কমন নিলে মাইনাস মাইনাস তো কাটাই গেল, তাহলে ওই একই সূত্রই আসলে থাকলো। ঠিক আছে, কথা বুঝছেন? এই আর কি। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা তারপরও গুণোত্তর ধারার যদি মানে টপিকটার উপরেও যদি ক্লাস যদি মানে পেতে চান, আমি তাহলে পরবর্তীতে একটা ক্লাস আমি নিয়ে নেব, আধা ঘন্টার মতো সময় লাগবে, তাহলে সেটা আমি নিয়ে নেব। আজকে এই পর্যন্তই রাখি, আগামী দিন আমরা লগের অঙ্ক করব। আর কমেন্ট করবেন যে আসলেই আপনাদের গুণোত্তর ধারার উপরে ক্লাসের দরকার আছে কিনা। আর সবাই, যেহেতু আমি ক্লাসগুলো নিচ্ছি, আপনারা সবাই এই বইটা সংগ্রহ করে নেন, তাহলে মিলাই আমার সাথে পড়তে পারবেন। 3rd এডিশন, বেসিক টু ম্যাজিক ম্যাথ 3rd এডিশন, একবারে বেসিক সহকারে শিখতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।